হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আজকে তোমাদের যে সেটটা সলভ করাচ্ছি এটা খুবই ভালো সেট এবং এর প্রশ্নগুলো খুবই জবরদস্ত প্রশ্ন আছে। ঠিক আছে, যেমন এই প্রশ্নটা একটু অড টাইপের প্রশ্ন। নিজেরা ট্রাই করো সমাধান করার, তারপর আমি তোমাদের এর সলভ করে দিচ্ছি। এবং আমি একটা হিন্ট দেওয়ার জন্য একটা ছবিও রেখেছি। দেখো তো ছবিটা চিনতে পারো কি না, সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করো। ওকে, চলো, সময় দেওয়া হলো। এটা অভ্র হবে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, আশা করি তোমরা ছবিটা দেখেও অনেকটা আন্দাজ করতে পেরেছো। চলো আমরা এখানে তোমাদের একটু বলে দিই। অভ্র, দেখো, তোমরা যখন খনিজ দ্রব্য উত্তোলন করা হয় ঠিক আছে, তখন ধাতু মল বের হয়। ঠিক আছে, ধাতু মল কাকে বলা হয়? বিভিন্ন যে অশুদ্ধি থাকে সেই অশুদ্ধিগুলোকে ধাতু মল বলা হয়। কিন্তু এই অশুদ্ধিগুলোর কিছু কিছু থাকে যেগুলো আমাদের কাজে লেগে যায়, তার মধ্যে অভ্র হচ্ছে একটা। ঠিক আছে, অভ্র ইংরাজি হচ্ছে মাইকা। ঠিক আছে, মাইকা লাল বলে না, তো সেভাবে ভাবতে পারো, অভ্র হচ্ছে মাইকা। ঠিক আছে, এবং অভ্র অ্যাকচুয়ালি সিলিকেট হয়। ঠিক আছে, এক প্রকারের সিলিকেট যৌগ হচ্ছে অভ্র। সিলিকেট কাদের বলা হয়? সিলিকেট হচ্ছে সিলিকন এবং অক্সিজেন, এই দুটোকে মিক্সড করলে মানে অ্যাকচুয়ালি কেমিক্যাল রিয়াকশান হয়, তখন তাকে আমরা বলি অভ্র। অভ্রর যে ব্যাপক প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে বিদ্যুৎ শিল্পে। ঠিক আছে, ইলেকট্রিসিটির কাজে। আমি লিখেও দিচ্ছি, বিদ্যুৎ শিল্পে। ঠিক আছে, বিদ্যুৎ শিল্পে অভ্রকে ইনসুলেটর হিসেবে ব্যবহার করা হয় মেনলি। ঠিক আছে, ইনসুলেটর। ইনসুলেটর মানে কি? ইনসুলেটর মানে হচ্ছে তড়িতের কুপরিবাহী হিসেবে, অন্তরক পদার্থ হিসেবে। ঠিক আছে, অন্তরক পদার্থ হিসেবে অভ্রকে ব্যবহার করা হয়। আর একটা জিনিস মনে রাখবে, অভ্র কিন্তু অধাতু, অভ্র কিন্তু ধাতু নয়। মানে অভ্র বেসিক্যালি কোনো মৌল তো নয় যে তাকে ধাতু অধাতু বলবো। বলতে পারো অভ্র হচ্ছে ধাতব যৌগ, যে কারণে এখানে ধাতু অধাতবীয় লেখা আছে। ঠিক আছে, অভ্র কিন্তু বেসিক্যালি অধাতব যৌগ একটা। ঠিক আছে, তো দেখো একটা স্লাইডে কত ইনফরমেশান এলো। ক্লিয়ার হচ্ছে আশা করি? যা যা জানি মোটামুটি আমার যতটুকু জানা আছে সবই তোমাদের দিয়ে দিলাম। চলো নেক্সট, পরেরটাতে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে তোমাদের। বলেছে যে অতিবেগুনি রশ্মি বিকিরণের উপস্থিতিতে সিলভার ক্লোরাইড সিলভার এবং ক্লোরিনে বিশ্লিষ্ট হয়, মানে পরিণত হয়। এটা কিসের উদাহরণ? অ্যান্সার দাও। ইজি কোশ্চেন, টাফ কোশ্চেন নয় এটা। আগেরটা টাফ ছিল তোমাদের, যেহেতু ইনফরমেশান জানা নেই, এবার যেহেতু জেনে গেছো তাহলে অব্রই অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, নেক্সট উত্তর দাও। অ্যান্সার কী হবে তোমাদের? যে আলোক বিশ্লেষ্য বিয়োজন বিক্রিয়া, অর্থাৎ ফটোলাইটিক ডিকম্পোজিশন রিয়াকশান। বেসিক্যালি কী হয়, যখন সিলভার ক্লোরাইডকে তুমি সূর্যের আলোতে রাখবে, সিলভার ক্লোরাইড হচ্ছে AgCl2। ঠিক আছে, তখন সিলভার ক্লোরাইড কী হলে দুটো জিনিসে বিশ্লিষ্ট হয়, একটা হচ্ছে সিলভার নিজে, আর দুই হচ্ছে এখান থেকে ক্লোরিন গ্যাস তোমার বেরিয়ে আসে। ঠিক আছে, এইভাবে কিন্তু এটা কাজ করে। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে এটা 2 হবে না, 2টা বেসিক্যালি এইখানে গিয়ে বসবে, তাহলে এটা 2Ag হয়ে যাবে আর Cl2 হবে। এইবার বিক্রিয়া ব্যালেন্স হচ্ছে, সরি ফর দ্যাট। ঠিক আছে, এবং এই সেম জিনিসটা তুমি AgBrও দেখতে পাবে, সিলভার ব্রোমাইডেও, সেখানেও তোমাদের 2Ag হয়। সো 2Ag প্লাস Br। অনেকে আগের দিন একজন আমাকে কোশ্চেন জিজ্ঞেস করেছে, স্যার আপনি 2Ag লিখছেন, তো 2Ag কি সিলভারের সংকেত? অ্যাকচুয়ালি তা নয়, 2টা ব্যালেন্স করার জন্য লেখা হয়। অ্যাকচুয়ালি এদের নাম হচ্ছে AgCl আর AgBr। এটা তো ব্যালেন্স করার জন্য 2 চলে আসছে, কারণ ক্লোরিন দ্বিপরমাণুক হয়। ঠিক আছে, ক্লোরিন কী হয় তোমাদের? দ্বিপরমাণুক হয়। ওকে, আর এই ব্রোমিনও, হ্যাঁ, এটাও তোমাদের দ্বিপরমাণুক হয়। ব্রোমিনও তোমাদের দ্বিপরমাণুক হয়। তো এদেরকে ব্যালেন্স করতে গিয়ে এখানে 2 লাগছে, আর এখানে 2 লাগছে, মানে এজিতে 2 লেগে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? সেই জন্য আমরা বিক্রিয়া ব্যালেন্স করার জন্য এটাকে জাস্ট রাখি। তো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? আলোক বিশ্লেষ্য এবং বিয়োজন বিক্রিয়া এখানে অ্যান্সার হবে। এটা বেসিক্যালি লাইটের ক্ষেত্রে হয়, লাইট দিলেই এগুলো এই দুটোতে ভেঙে যায়। Ag ভাঙে AgCl2-তে, AgBr ভাঙে Agr ব্রোমিনে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোরিন, দিস ইজ হচ্ছে ক্লোরিন, যেটার উপর প্রশ্ন এসছে। আরেকটা বলে দেবো, এটা হচ্ছে তোমাদের ব্রোমিন। ঠিক আছে, আমার যে কেমিক্যাল রিয়াকশানের যে ভিডিও আছে, সেই ভিডিও তোমরা যদি দেখে নাও, ফ্রিতেই আছে, বেসিক্যালি পেডেও আছে, ফ্রিতেও আছে, যার যেটা ইচ্ছা সে সেটা দেখে নিতে পারো। ফ্রিতে তোমাদের যে ভিডিও আছে সেটাও তোমরা কিন্তু দেখতে পারো, ওখানেও কিন্তু এটা নিয়ে তোমাদের আলোচনা করা আছে। ঠিক আছে, চল নেক্সট, পরেরটাতে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে একটা তোমাদের নিউমেরিক্যালস দেওয়া রয়েছে, অ্যান্সার করো। ইজি নিউমেরিক্যালস, টাফ কিছু নয়। বলেছে দুটো রোধক আছে যাকে এত এবং এত, এবং সেই দুটো রোধককে ইভেন আরও সোজা করে দিয়েছে, শ্রেণীবর্তনীতে যুক্ত করা হয়েছে। তো রোধকগুলোকে
1 সেকেন্ডে মোট যে পরিমাণ তাপ এখানে অপচয় হবে সেই তাপের পরিমাণটাকে এখানে বার করতে বলেছে। আর আমরা জানি তাপ হচ্ছে একটা শক্তি, সুতরাং তাপ কিসে থাকবে? জুলে থাকবে নির্ঘাত। ঠিক আছে, ওয়াট যদি দিত তাহলে মানে বুঝতাম তখন পাওয়ার আমাদের বার করতে বলেছে, বাট এখানে পাওয়ার বার করতে বলেনি, জাস্ট জুল বার করতে বলেছে। সো অ্যান্সার দাও এখানে কী হবে? দেখো এটা অ্যান্সার মুখে মুখে বার করা যায়। এটা হবে তোমাদের 6 স্কোয়ার মানে 36, আর 10 + 30 মানে 40। 36/40 মানে 9/10 মানে 0.9 জুল, অর্থাৎ ওই যে 0.90 জুল আছে, এটাই আমাদের অ্যান্সার হবে। দেখে নাও। ইয়েস, কী করে হচ্ছে দেখো, 10 এবং 30 এই দুটোকে যোগ করা আছে শ্রেণী বর্তনীতে, দ্যাট মিনস সিরিজ সার্কিটিংয়ে এখানে যুক্ত করা আছে। দিস টু রেজিস্ট্যান্স আর কানেক্টেড ইন সিরিজ সার্কিটিং. What are the two resistance? That is 10 ohm and 30 ohm. Add up them, you will get 40 ohm. 40 ohm will be the total resistance or combined resistance. অর্থাৎ এই 10 ওহম আর এই 30 ওহম এই দুটোকে যোগ করলে আমরা কী পাচ্ছি? 40 ওহম পাচ্ছি। যোগ কেন করছি? কারণ শ্রেণী বর্তনীতে আছে, তার মানে হচ্ছে শ্রেণী বর্তনীতে যদি এই একটা রোধ হয় আর একটা রোধকে এইভাবে রাখা হয়েছে, এটা হচ্ছে তোমাদের 10, এটা হচ্ছে তোমাদের 30, তাহলে এখান থেকে এইটুকু টোটালটাতে কতটা আমাদের রোধ এলো? সেটা যে 10 + 30 মানে 40 ওহম আমাদের রোধ এলো। আমরা যে ফর্মুলা জানি বেসিক্যালি এনার্জির, ঠিক আছে, আমরা এনার্জির যে ফর্মুলা জানি, কি জানি আমরা এনার্জির ফর্মুলা? আমরা এনার্জির ফর্মুলা জানি হচ্ছে পাওয়ার ইন্টু টাইম। তার মানে আমাদের এখানে বলে দিক বা না দিক আমাদের পাওয়ার এখানে বার করতে হচ্ছে, বলে দিক বা না। তবে পাওয়ার এনার্জি বার করার আরেকটা নিয়মও আছে, সেটা দিয়েও করতে পারো, আর এখানে পাওয়ার ইন্টু টাইম করলেও বেরিয়ে যাবে। তো পাওয়ারের ফর্মুলা কি জানি? দেখো, যখন আমরা পাওয়ারের অনেক ফর্মুলা হয়, কিন্তু আমরা যখন ভিকে পাচ্ছি আর যখন আমরা আরকে পাচ্ছি, আর কেন? এই রোধের হচ্ছে আর, এই দুটোকে যখন আমরা পাই তখন পাওয়ারের ফর্মুলা কী দাঁড়ায়? আমরা জানি v²/r। ঠিক আছে, এটা আমাদের ফর্মুলা দাঁড়ায়। তো এখানে পাওয়ার হচ্ছে আমাদের v² মানে 6 স্কোয়ার, দ্যাট মিনস 36। ঠিক আছে, আর তলায় আর কত আমাদের 40, আর কত আমাদের 40, আর টাইম হচ্ছে আমাদের 1 সেকেন্ড, তার মানে 1। এখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি এটা কাটাকুটি করলে আমরা কী পাচ্ছি? 9/10, আর 9/10 মানে কত? 0.9। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার 0.9কে 9 লিখেছে, এত জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ দিস ওয়ান। ঠিক আছে, তবে এটাকে তুমি হিটের যে থিওরি আছে, হিটের জিনিস দিয়েও বার করতে পারো, তখন তোমাকে এখানে আই বার করে নিতে হবে। ঠিক আছে, আর কিছু না, একই অ্যান্সার আসবে, বাট অন্যভাবে করতে হবে। এটা আমার ইজি লাগলো, আমি এটা করলাম। চলো নেক্সট পরেরটাতে। ওকে, নেক্সট পরের প্রশ্নের উত্তর দাও। কি বলেছে দেখো, বলেছে বিবৃতি 1 বলেছে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকের লবণ 7 pH মাত্রার হয়। আর পরেরটা বলেছে বিবৃতি 2তে বলেছে একটি তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারকের লবণ 7 এর কম pH মাত্রার হয়। নিজেরা অ্যান্সার দাও, ট্রাই করো, তোমরা ভিডিও পজ করে ট্রাই করবে। ঠিক আছে, দেখো এখানে বলেছে যে তীব্র ক্ষার আর মৃদু অ্যাসিড, নাকি তীব্র ক্ষার আর তীব্র অ্যাসিড। আচ্ছা, যখন দুটোই তীব্র দেখাবে না, তখন মনে রাখবে তোমাদের pH 7 হবে। দুটোই যখন তীব্র তখন pH কী হয়? 7 হয়। লবণের pH কী হয়? 7 হয়। যেমন ধরো আমরা যদি NaOH-কে নিই, NaOH একটা তীব্র ক্ষার, আর তার সঙ্গে যদি আমরা HCl-কে নিই যেটা একটা তীব্র অ্যাসিড, তখন এদের বিক্রিয়ায়, ঠিক আছে, এদের বিক্রিয়ায় যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের NaCl তৈরি হয়, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়, এবং H2O তৈরি হবে, জল তৈরি হবে। এবং এই NaCl একটা প্রশম লবণ কেন? কারণ এর যে pH হয় সেটা তোমাদের হয় কত? 7 হয় pH। ঠিক আছে, দুটো জিনিস তীব্র হলে তার বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন তাতে না অ্যাসিড না ক্ষার কারোরই গুণাবলী থাকে না, সেই জন্য এটাকে আমরা বলি প্রশমিত হয়ে গেছে। নেক্সট হচ্ছে 2 নম্বর বিবৃতি বলেছে একটি তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার, দেখো যেটা তীব্র তার গুণাবলী থেকে যায়। তাহলে তীব্রটা কোনটা? অ্যাসিড তীব্র, তাহলে অ্যাসিডের গুণাবলী থেকে যাবে। আর অ্যাসিডের গুণাবলী কি? সেটা হচ্ছে pH 7-এর নিচে হয়। pH কি হয়? 7-এর নিচে হয়। এখানে বলেছে 7-এর কম pH মাত্রা আম্লিক হবে। তো ক্লিয়ার দেখতে পাচ্ছি আমরা দুটো বিবৃতি কিন্তু এখানে কারেক্ট হচ্ছে। ঠিক আছে, চলো পরেরটাতে। নেক্সট প্রশ্ন দেখো, একটা নিউমেরিক্যালস দিয়েছে তোমাদের, বলেছে একটা অবতল দর্পণ থেকে 10 সেমি দূরত্বে সূর্য থেকে আগত আলোকরশ্মিকে অভিসৃত করে। যদি বস্তুকে দর্পণ থেকে 20 সেমি দূরে রাখা হয় তাহলে প্রতিবিম্বটি উৎপন্ন হবে কোথায়? ভেরি ভেরি কমন কোশ্চেন্স, ইজি কোশ্চেন্স। তোমাদের খালি ফোকাস দৈর্ঘ্যটাকে বুঝে নিতে হবে। এই লাইনে ফোকাস দৈর্ঘ্য হিডেনভাবে দেওয়া আছে, ডাইরেক্ট বলা নেই যে ফোকাস দৈর্ঘ্য, হিডেনভাবে দেওয়া আছে, সেটা তোমাকে খুঁজে বার করে নিতে হবে। চলো অ্যান্সার করো। দেখো এখানে একটা তোমাদের আছে হচ্ছে একটা অবতল দর্পণ আছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের অবতল দর্পণ, জাস্ট মিনিট একটু ভালো করে আঁকি, নইলে একেবারে, এই হচ্ছে তোমাদের অবতল দর্পণ।
আর অবতল দর্পণে তোমরা দেখতে পাও, তোমরা জানো হয়তো যে অবতল দর্পণে কোনো আলোকরশ্মি যদি সমান্তরাল হয় প্রিন্সিপাল অ্যাক্সিসের, অবতল দর্পণে কোনো আলোকরশ্মি যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে কী হয়, সমান্তরাল হয়, তাহলে সেটা এই দর্পণের গায়ে পড়ার পরে কার মধ্য দিয়ে যায়, ফোকাসের মধ্য দিয়ে যায়। কার মধ্য দিয়ে যায়, ফোকাসের মধ্য দিয়ে যায়। একদিক দিয়েও যদি কোনো আলোকরশ্মি আসে সেও কিন্তু এই বিন্দু দিয়েই যাবে, ঠিক আছে, সেও কিন্তু এই বিন্দু দিয়েই যাবে। ক্লিয়ার হয়েছে আশা করি? সেও কিন্তু এই বিন্দু দিয়েই যাবে। এবার এই বিন্দুটাকে আমরা কি বলছি, আমরা বলছি ফোকাস বলছি, ঠিক আছে। তার মানে এখানে একটা কথা বলেছে, দেখো এখানে বলেছে যে তোমাদের 10 সেমি দূরত্বে সূর্য থেকে আগত আলোকরশ্মি অবিস্তৃত হয় মানে কি একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তার মানে এই যে পার্টটা, এই যে 10 সেমি ফোকাস দৈর্ঘ্য, তাহলে কত হবে, 10 সেন্টিমিটার হচ্ছে ফোকাস দৈর্ঘ্য হবে, ঠিক আছে। এবার তোমাদের একটা কথা বলি, আমি এখানে বলেছি কি যে এই যে আমাদের যেটাকে আমরা বলছি হচ্ছে প্রধান অক্ষ, সেই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আছে। এবার এখানে তো কোথাও সমান্তরালে লেখা নেই। তোমাদের মনে রাখতে হবে যখন কোনো আলোকরশ্মি বহু দূর থেকে আসছে, সূর্য থেকে আসছে, তখন সেটা একে অপরের সাথে কী হয়, তারা সমান্তরাল হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ এখানে ঘুরিয়ে অনেক কথা বলে দেওয়া আছে। এক তো বলে দেওয়া আছে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ হবে, দুই বলে দেওয়া আছে যে সমান্তরাল রশ্মিগুচ্ছ কী করছে, 10 সেমি দূরে অবস্থিত হচ্ছে। তার মানে সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন পড়ে তখন 10 সেমি দূরে অবস্থিত হচ্ছে, মানে সেটা ফোকাসে অবস্থিত হবে। এবার তোমাদের কি বলেছে যে বস্তুটাকে কোথায় রাখছো, দর্পণ থেকে 20 সেমি দূরে রাখছে, মানে দ্বিগুণ দূরত্বে রাখছো, ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে রাখছো, ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে তুমি রাখছো, 20 সেমি দূরত্বে তুমি রাখছো। আর এই ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বকে কী বলা হয়, সেন্টার অফ কার্ভেচার বলা হয়, বক্রকেন্দ্র বলা হয়। আমরা জানি যে যদি কোনো জিনিসকে বক্রকেন্দ্রে বসানো হয়, যদি কোনো জিনিসকে বক্রকেন্দ্রে বসানো হয় তাহলে বক্রকেন্দ্রেই তার প্রতিবিম্ব উৎপন্ন হয় এবং সেটা সমান আকারের হয়। তার মানে 20 সেমি দূরে রাখলে 20 সেমিতেই কী হবে, প্রতিবিম্ব উৎপন্ন হবে। আর সেটা কোন দিকে উৎপন্ন হবে, এইদিকে, মানে সেটা কেমন প্রতিবিম্ব হবে, সৎ প্রতিবিম্ব এবং সমান আকারের প্রতিবিম্ব হবে, সৎ এবং সমান আকারের হবে। বাট সৎ প্রতিবিম্ব যদি উল্টো হয় তো এই প্রতিবিম্ব কিন্তু উল্টোও হবে, এটাও একটা ফ্যাক্টর, ঠিক আছে। আজকে এই শিফটে অনেকগুলো প্রশ্ন আছে এবং অনেকগুলো ভালো অঙ্ক আছে, এই ধরনের অঙ্ক আছে, তোমাদের করাবো। চলো দেখো, আমি আমার পেডে কিন্তু যৌন রোগ সম্পর্কে একদম ডিটেলসে ভিডিও দিয়েছি লাস্টের দিকে, ঠিক আছে। তোমরা যে হিউম্যান রিপ্রোডাকশন সিস্টেম তোমরা পাচ্ছ তার একদম লাস্টে চলে যাবে, সেখানে গিয়ে দেখবে তোমাদের এসটিডির উপর আমি তোমাদের প্রশ্ন দিয়েছি। শুধু এসটিডি নয়, কীভাবে কৃত্রিম প্রজনন প্রক্রিয়া অর্থাৎ আইভিএফ ইত্যাদি নিয়েও প্রশ্ন দিয়েছি, কারণ বিগত বছরে রেলেই প্রশ্ন এসছে, এগুলো অনেকটা না জিকে টাইপের, সায়েন্টিফিক জিকে বলতে পারো। সুতরাং রেল বলতেই পারে যে এই প্রশ্নগুলো আমি দিতেই পারি, কারণ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আছে এবং জিকে সেকশনও আছে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, এখানে কি বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি যৌন সংক্রামক রোগ নয় বার করতে বলেছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এসটিডিজ, অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নয়, সেটা তোমাকে বার করতে বলেছে। অ্যান্সার করো নিজেরা। দেখো ভিডিও পজ করে নিজেরা অ্যান্সার করবে, তারপর আমার সলিউশন দেখবে। আমি বারবার বলি, অ্যান্সার হবে তোমাদের যক্ষা অর্থাৎ টিউবারকিউলোসিস। এটার ইংরাজি যেটা সেটা হচ্ছে টিউবারকিউলোসিস। টিউবারকিউলোসিস প্রতিরোধ করার জন্য বাচ্চাদের একটা টাইপের টিকাও দেওয়া হয় যাকে আমরা বলি বিসিজি, ঠিক আছে। বিসিজির ফুল ফর্ম অনেক সময় পরীক্ষায় পড়ে, এটা হচ্ছে ব্যাসিলাস, ঠিক আছে, ব্যাসিলাস ক্যালমেট, ক্যালমেট, সি ফর ক্যালমেট, ব্যাসিলাস ক্যালমেট জিউরিন, ঠিক আছে, ব্যাসিলাস ক্যালমেট জিউরিন, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ক্যাওরেট না ক্যালমেট, ব্যাসিলাস ক্যালমেট জিউরিন, ঠিক আছে। এবং এই টিকাটা বাচ্চাদের দেওয়া হয় যাতে যক্ষা প্রতিরোধ করা যায়। যক্ষা অনেক টাইপের হয়, শরীরের অনেক জায়গায় যক্ষা হতে পারে, তবে যেটা পালমোনারি, ঠিক আছে, পালমোনারি টিউবারকিউলোসিস বা পালমোনারি যক্ষা যেটা, সেটা মেনলি ফুসফুসে হয়। সেটা মেনলি কোথায় হয়, ফুসফুসে হয়। যক্ষা সংক্রমণ কিন্তু মাথাতেও ছড়াতে পারে, তো ফুসফুসে হয়, এটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নেক্সট মনে রাখবে, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এরা কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সিফিলিসও কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এডসও কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কিন্তু এদের অনেক ধরন আছে। মনে রাখবে হেপাটাইটিস বি আর সি তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড, কিন্তু হেপাটাইটিস এ আর ই কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড নয়। এরা কিন্তু খাদ্য আর জল দ্বারা বাহিত হয়, খাদ্য ও জলবাহিত রোগ হয় এরা, ঠিক আছে। এমন নয় যে যে তোমার এরা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হতে পারে না, বাট ভেরি রেয়ার, মানে হয় না বলতে গেলেই চলে। যেমন মনে রাখবে এনসিইআরটিতে তোমাদের হেপাটাইটিস অনলি বিটাই দেওয়া আছে, কারণ সিও কম পরিমাণে হয়, কিন্তু এ আর ই এর মতো নয়। এ আর ই এর থেকে সি এর প্রকোপ বেশি সেক্সুয়ালি ট্রান্সমিশন হিসাবে, কিন্তু হেপাটাইটিস বি হচ্ছে সব থেকে বেশি।
হেপাটাইটিস বিকে কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এই কারণে বলা হয়, কারণ যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হয় সেই সময় শুক্রাণু এবং ডিম্বাণুর ম্যাচ হয়, তার সঙ্গে সঙ্গে দুই শরীরের বিভিন্ন যে রসজ অংশ সেটাও কিন্তু ইন্টারচেঞ্জ হয়, এবং এই রস, দেহ রস যদি ইন্টারচেঞ্জ হয়, যেমন পুরুষদের ক্ষেত্রে সিমেন এবং মেয়েদের ক্ষেত্রে ভ্যাজাইনাল যে রস সেটা যদি ইন্টারচেঞ্জ হয়, তখন সেই রসে কিন্তু হেপাটাইটিস বি এর যে জীবাণু, ভাইরাস, অ্যাকচুয়ালি জীবাণু বলতে ভাইরাস, এখানে সেই ভাইরাস থাকতে পারে এবং সেটা কিন্তু শরীরে প্রবেশ করতে পারে, ফলে মারাত্মক অসুবিধা তৈরি হতে পারে, ঠিক আছে। আর বি দিয়ে কিন্তু হেপাটাইটিস ডিও আসতে পারে, হেপাটাইটিস ডিও থাকে, বি দিয়ে কিন্তু হেপাটাইটিস ডিও আসতে পারে, ঠিক আছে। ডি ডাইরেক্ট ছড়ায় না এমন নয়, বি থেকে ডি এর সংক্রমণের সম্ভাবনা বেশি হয়, ঠিক আছে। তো মেনলি এনসিআরটিতে বি দেওয়া আছে, আমি ওই ভিডিওতেও এ বি সি ডি ই সব কটাই আলোচনা করেছিলাম, মনে করে দেখো, ঠিক আছে। সিফিলিস, গনেরিয়া আছে, যেমন সিফিলিস আছে, এছাড়াও গনেরিয়া আছে, এই রোগটাও কিন্তু তোমাদের কি ছড়ায়, তোমাদের কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হয়, এইডস তো বটেই, ঠিক আছে। নেক্সট চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, যদিও এই চ্যাপ্টারটা তোমরা আধুনিক পজিশনই বাদ গেছে আমি জানি, বাট স্টিল এই ধরনের প্রশ্ন যদি বাই চান্স আসে, যেগুলো আমি এই শিফটের মধ্যে করাচ্ছি অনলি সেইগুলো করে যাও, এর বাইরে কিছু করার দরকার নেই, ঠিক আছে। যেগুলো জাস্ট আমি শিফটের মধ্যে করাচ্ছি অনলি সেগুলো করে যাও, আর আমি তো শুধু কোশ্চেন্স বলে দিয়ে চলে যাই না, আমি কিন্তু তোমাদের কনসেপ্টে বলি, সেই কনসেপ্টটুকুকে জাস্ট খাতায় ঢোকো, ব্যাস আর কিচ্ছু না, ওইটুকু করলেই হবে, এই চ্যাপ্টার থেকে বেশি কিছু আর করার দরকার নেই, ঠিক আছে। এই জন্য আমি প্রশ্নটাকে নিয়েও নিয়েছি, তোমাদের বলছে যে পরমাণু ব্যাসার্ধ একটি পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে কমতে থাকে। আমরা একটা জিনিস ভালো করে জানি যে বাম দিকে থাকে হচ্ছে আমাদের ধাতু, আর ডান দিকে থাকে কি আমাদের অধাতু, আর মাঝখানে থাকে আমাদের ধাতু গল্প। এখানে বলেছে পরমাণুর ব্যাসার্ধ একটি পর্যায়ে কিন্তু বাম থেকে ডান দিকে কমতে থাকে, এটা কিন্তু কারেক্ট। যখন তুমি দেখবে যে পর্যায়ে সব থেকে যে বড় সেটা বাম দিকে অবস্থান করছে, আর সব থেকে যে ছোট সেটা তোমাদের কোন দিকে অবস্থান করে, একদম শেষে অবস্থান করে, ঠিক আছে। ক্লিয়ার হলো? তো এটা অ্যান্সার হচ্ছে এইটা হবে, দেখো একদম আমাদের বাম দিকে যেটা থাকে সেটা হচ্ছে ধাতু, তারপর থাকে আমাদের ধাতু কল্প, ঠিক আছে, আর লাস্টে আমাদের থাকে হচ্ছে অধাতু। অধাতুর পরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে তোমাদের নোবেল গ্যাস, আমি এনজি বলে লিখছি। তো মনে রাখবে সব থেকে বেশি যাদের তোমাদের এই যে বলেছে এখানে পরমাণুর ব্যাসার্ধ হয়, ঠিক আছে, অ্যাটমিক রেডিয়াস, এটা ইংরাজি হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, ঠিক আছে। এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় অ্যাটমিক রেডিয়াস। তো অ্যাটমিক রেডিয়াস কিন্তু সব থেকে বেশি হয় ধাতুর, তারপর তোমাদের হয় ধাতু কল্প, ঠিক আছে, তারপর হয় অধাতু। তবে মনে রাখবে এই যে এনজিগুলো আছে, এনজির কিন্তু আবার অধাতুর থেকে, অধাতু ঠিক নয়, এই যে তোমাদের 17th শ্রেণী আছে না, এনজি একটু ব্যতিক্রম, অর্থাৎ নোবেল গ্যাসের ব্যাপারটা একটু ব্যতিক্রম। আমরা থামবো কোথায় গিয়ে, ফার্স্ট নেব এবং 17তম অবধি যাব, 17th অবধি যাব। তো মনে রাখবে এনজির ক্ষেত্রে, এনজি কিন্তু 17th যে গ্রুপ আছে তাদের থেকে কিন্তু এদের অ্যাটমিক নাম্বার বড় হয়, অ্যাটমিক রেডিয়াস বড় হয়। তো এই ট্রেন্ডটা যে ধাতু, তারপর ধাতু কল্প, তারপর অধাতু, এটা কততম অবধি এটা ফলো হয়, ফার্স্ট থেকে 17th অবধি ফলো হয়, ঠিক আছে। এই যে ট্রেন্ড, যে প্রথমে ধাতু তারপর এরা মানে আস্তে আস্তে কমছে, এই ট্রেন্ডটা কিন্তু ফার্স্ট তোমাদের যে ইয়ে আছে, পর্যায়ে আছে, সেই পর্যায়ের বাম দিক থেকে ফার্স্ট শ্রেণী থেকে 17th শ্রেণী অবধি ফলো আপ হবে। তারপরে মানে ফার্স্ট গ্রুপ থেকে, এটা গ্রুপ অ্যাকচুয়ালি, ফার্স্ট গ্রুপ থেকে 17th গ্রুপ অবধি ফলো আপ হবে। তারপর একটা ব্যতিক্রমী ব্যাপার দেখা যায়, 17th গ্রুপের যে মৌলগুলো আছে তারা কিন্তু নোবেল গ্যাসের তুলনায় ছোট পরমাণু ব্যাসার্ধ বিশিষ্ট হয়, ঠিক আছে, এটা একটু উল্টে যায়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট তোমাদের দুদাকে দেখো, এটা একটু মনে রাখবে, কারণ এই ধরনের জিনিস যদি বাই চান্স পরীক্ষায় দেয়, আগের বারে তো ট্রেন্ডিংয়ে ছিল, মানে মারাত্মক হারে প্রশ্ন পড়েছে এটা আর কেমিক্যাল রিয়াকশান থেকে। তো কেমিক্যাল রিয়াকশান এখনও আছে, বাট এই চ্যাপ্টারটা তো নেই, সুতরাং বাই চান্স বলা যায় না, ওই জন্য যেগুলো পড়াচ্ছি জাস্ট করে গেলেই হবে। বলছি একটি পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যাওয়ার সময় পারমাণবিক আধানও বৃদ্ধি পায়। দেখো আমরা যখন দেখি যে অর্থাৎ বাম থেকে ডান দিকে যখন আমরা যাচ্ছি, তখন দেখতে পাবে তুমি একটা জিনিস বৃদ্ধি পাচ্ছে, সেটা কী বলো তো, অ্যাটমিক নাম্বার বৃদ্ধি পায়, পরমাণু সংখ্যা বৃদ্ধি পায়, বাড়ে, আমরা এটা জানি, ঠিক আছে। যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তখন পরমাণু সংখ্যা কী হয়, বৃদ্ধি পায়। আর পরমাণু সংখ্যা যখন বৃদ্ধি পায়, তার মানে বেসিক্যালি সেখানে কী বৃদ্ধি পাচ্ছে, প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরমাণু সংখ্যা কাকে বলা হয়, পরমাণুতে প্রোটন সংখ্যা থাকে, যতগুলো প্রোটন থাকে তাকে আমরা পরমাণু সংখ্যা বলি। যেহেতু প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হয়, সেই জন্য অনেক সময় বলা হয় যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা, বাট অ্যাকচুয়ালি কিন্তু নয়, প্রোটন সংখ্যাকেই আমরা পারমাণবিক সংখ্যা বলি, ঠিক আছে, এটা খেয়াল রাখবে, প্রোটন সংখ্যাকে আমরা কী বলি, পারমাণবিক সংখ্যা বলি। তো প্রোটন সংখ্যা বাড়ে যত আমরা বাম থেকে ডান দিকে যাই, প্রোটন সংখ্যা বাড়ছে মানে কী বাড়ছে বলো তো, তড়িৎ আদান বাড়ছে, কারণ পজিটিভ তড়িৎ বেড়ে যাচ্ছে, প্রোটন মানে পজিটিভ তড়িৎধর্মী হয়, যত প্রোটন অ্যাড হবে তত পজিটিভ তড়িৎ বেড়ে যাবে,
তার মানে তত পজিটিভ নেগেটিভ তড়িৎ তো বাড়বে, তো ইলেকট্রন সংখ্যাও বাড়বে, ঠিক আছে। সো এখানে ওভারঅল কী হয়, ওভারঅল দেখা যায় যে তড়িৎ আধান, একটা পরমাণুতে যে তড়িৎ আধান থাকে সেটা বাম দিক থেকে ডান দিকে কী হয়, বেড়ে যায়। সো কারেক্ট অ্যান্সার উইল বি বোথ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরেরটাতে। চলো পরেরটার উত্তর দাও। সলিনয়েডের ওপর প্রশ্ন দিয়েছে, বলেছে সলিনয়েডের ভেতরে চুম্বক ক্ষেত্র অভিন্ন, আর বলেছে সলিনয়েডের এক প্রান্ত দণ্ডচুম্বকের উত্তর মেরু এবং অন্য প্রান্ত দণ্ডচুম্বকের দক্ষিণ মেরুর মতো আচরণ করে। নিজেরা অ্যান্সার দাও। এটা খুব বেসিক প্রশ্ন সলিনয়েডের ওপরে। দেখো এই হচ্ছে তোমাদের সলিনয়েড, ঠিক আছে। মনে রাখবে সলিনয়েডের ভেতরে তুমি যদি চুম্বক রেখাগুলোকে দেখো, তুমি দেখবে সলিনয়েডের ভিতরে চুম্বক রেখাগুলো কিন্তু একটা অপরটার সঙ্গে একদম সমান্তরালে বিরাজ করে, ঠিক আছে। একটা অপরটার সাথে কী করে, সমান্তরালে বিরাজ করে, ঠিক আছে। এরকম তুমি দেখতে পাবে। এবং তুমি একটা জিনিস খেয়াল করবে যে চুম্বক রেখাগুলো কিন্তু নর্থের দিক দিয়ে বেরোয়, এটা যদি নর্থের দিক দিয়ে বেরোয়, আর সাউথের দিক দিয়ে কিন্তু ঢোকে, এবং এটা পুরোটাই একটা দণ্ড চুম্বকের মতো বিহেভ করে, ঠিক আছে। সো বোথ অপশান আর কারেক্ট, এখানে তাই দেওয়া রয়েছে এ এবং বি বোথ কারেক্ট। এটা মনে রাখবে, সলিনয়েডের কিছু বৈশিষ্ট্য আছে তার উপর বেশ করে প্রশ্নটা পড়েছে। সো সলিনয়েডের ভিতরে চুম্বক ক্ষেত্র অভিন্ন হয়, এটার অর্থ হচ্ছে যেহেতু চুম্বক রেখাগুলো একে অপরের সাথে প্যারালাল, তার মানে কি এরা কিন্তু সমান, যে কোনো পয়েন্ট তুমি এখানে ধরো এই একটা পয়েন্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে চুম্বক ক্ষেত্র কিন্তু সমান বল প্রয়োগ করবে এখানে, ঠিক আছে। অর্থাৎ কোথাও কোনো রকম কোনো উৎপাটাং বল এখানে প্রয়োগ হবে না, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের মোটামুটি আঁকাটাকে আমি আঁকলাম, এই হচ্ছে, এবং এখানে জোড়া থাকে ডেফিনেটলি, ঠিক আছে। এইভাবে যায় এবং সাউথ দিয়ে তোমাদের ঢুকবে আর নর্থ দিয়ে তোমাদের বেরোবে, সেম হয় তোমাদের দণ্ডচুম্বকে, সেম টু সেম হয়। তো কারেক্ট অ্যান্সার কী হবে, দুটো এখানে রাইট হবে। পরের প্রশ্ন দেখো, বলেছে দুটো রোধক আছে, একটা 60 ওহম এবং একটা হচ্ছে তোমাদের 12 ওহম, এবং এটাকে 3 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে, এবং এখান থেকে কিন্তু সমান্তরালে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। তো 1 সেকেন্ড ব্যাটারি বর্তনীতে যে পরিমাণ শক্তির পরিমাণ সেটা তোমাকে বার করতে বলেছে। ইজি কোশ্চেন্স, টাফ নয়, আগের বারের মতনই প্রায়। আমি বললাম না ওই টাইপের প্রশ্ন প্রচুর আছে, অ্যান্সার দাও নিজেরা। তো অ্যান্সার বলছে তোমার 2.25। দেখো বলেছে এখানে 60 ওহম এবং 6 ওহম এবং 12 ওহম, 60 বলে থাকলে 6 আর 12, তো কী হবে 1/6 প্লাস 1/12, এটাও করতে পারো, বা এটা শর্টকাট বলে দিচ্ছি, এটা হচ্ছে 6 ইন্টু 12 করবে, আর নিচে 6 প্লাস 12 করবে, কত হচ্ছে তোমাদের 72 বাই তোমাদের 18, 72/18 মানে হচ্ছে 4 ওহম। ডাইরেক্ট তুমি অ্যান্সার পাবে শ্রেণী বর্তনীতে, কী পাবে তুমি, ডাইরেক্ট অ্যান্সার পাবে কত, এত ওহম। এবার এটাকে এরকম করলে তুমি 1/r পাবে, সেই আরটাকে তোমাকে উল্টে দিলে তুমি নর্মাল আর পেয়ে যাবে, ঠিক আছে। এভাবে করা যায় বা এভাবে করা যায়, ঠিক আছে। এটাও কারেক্ট অ্যান্সার দেবে, কিছুই নয়, অসুবিধা কিছু নেই। তো 4 ওহম তোমাদের কী বেরোলো, তোমাদের হচ্ছে ওভারঅল রোধ বেরোলো। কেন এরকম কেন করলাম, ডাইরেক্ট যোগ কেন করলাম না আগের বারের মতো, কারণ এখানে সমান্তরাল বর্তনী দেওয়া রয়েছে। কেমন বর্তনী দেওয়া আছে, সমান্তরাল বর্তনী, ঠিক আছে। এবার কি বলেছে, 1 সেকেন্ড ব্যাটারি দ্বারা তোমাদের চালিত হচ্ছে। এবার দেখো এখানে ভোল্ট কি বলেছে আর এনার্জি বার করতে বলেছে। এনার্জি সমান আমরা কি জানি, পাওয়ার ইন্টু টাইম, এটা আমরা জানি, ঠিক আছে। তো পাওয়ার কত হবে, এখানে পাওয়ারের ফর্মুলা কি, যখন ভি আর আর দেওয়া থাকবে তখন পাওয়ারের ফর্মুলা হচ্ছে v²/r। তো v² এখানে কত দেখো 3, এই যে 3 স্কোয়ার মানে 9, আর মানে কত, আর মানে হচ্ছে 4, আর টি মানে কত এখানে বলেছে 1 সেকেন্ড বলেছে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কী পাচ্ছি দেখো 2.25 জুল, আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে। ইজিলি আমরা দেখতে পাচ্ছি 2.25 জুল, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে উচ্চ ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে একটি পদার্থের স্বতঃস্ফূর্ত চলনকে আমরা কি বলতে পারি। পয়েন্ট টু বি নোটেড, এখানে স্বতঃস্ফূর্ত চলন বলেছে 1, আর 2 নম্বর বলেছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে 2, 3 হচ্ছে বলেছে পদার্থের সেটা দ্রবণ মানে দ্রাব নাকি দ্রাবক তা কিন্তু বলেনি, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যখন এরকম ওভারঅল একটা জেনারেল সেন্সে বলবে তখন মনে রাখবে অ্যান্সার অলওয়েজ তোমাদের কী হবে, ব্যাপন হবে, ঠিক আছে। দেখে নাও অ্যান্সার অলওয়েজ কী হবে তোমাদের, ব্যাপন হবে। কী করে এটা হয় বলে দিই, দেখো একটা ছবি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ছবি ছাড়ো, নর্মালি বলি। দেখো এইখানে আছে আমাদের হচ্ছে বিভিন্ন পদার্থ, ঠিক আছে। এখানে কী আছে, আমাদের বিভিন্ন পদার্থ আছে, ওকে, এখানে বিভিন্ন পদার্থ আছে। আর খেয়াল করো এই যে পদার্থটা আছে না, এই পদার্থটা তোমাদের আছে হচ্ছে জলের মধ্যে, ঠিক আছে। এই পদার্থটা তোমাদের কিসের মধ্যে আছে, এই পদার্থটা তোমাদের জলের মধ্যে আছে। জাস্ট এ মিনিট, এটা একটু এঁকে নিই, জাস্ট এ মিনিট। হ্যাঁ দেখো আমি এঁকে নিয়েছি। এইটা হচ্ছে তোমাদের ঘনত্ব বেশি এমন অঞ্চল, এটা হচ্ছে তোমাদের উচ্চ ঘনত্বযুক্ত অঞ্চল, ঘনত্ব বেশি এখানে। আর আশেপাশে দেখো কোনো নেই, এই জায়গাটায় দেখো ঘনত্ব বেশি, আর আশেপাশে দেখো কিছু নেই। তো এখান থেকে কী হবে, এটা এদিকে চলে আসবে, ঠিক আছে। এখান থেকে কী হবে, এটা এদিকে চলে আসবে।
এই যে ব্যাপার, এখানে কম ঘনত্ব, এই জায়গাটা দেখো কিছু নেই, মানে কম ঘনত্ব এখানে, এই জায়গায় ডাইরেক্ট চলে আসবে। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ব্যাপন। ঠিক আছে, ব্যাপনে মনে রাখবে, পয়েন্ট টু বি নোটেড, ব্যাপনে মনে রাখবে পর্দা থাকতেও পারে নাও পারে। ঠিক আছে, সেমি পারমিয়েবল মানে অর্ধভেদ্য পর্দা, এটা মনে রাখবে, অর্ধভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা, ঠিক আছে, থাকতেও পারে আবার নাও পারে, থাকতেও পারে মানে তোমার টিক, নাও পারে ক্রস, থাকতেও পারে আবার নাও পারে। নেক্সট মনে রাখবে যেটা ইম্পর্টেন্ট খুব, সেটা হচ্ছে যে অভিশ্রাবণ কিন্তু একটা টাইপের ব্যাপন। এটা অনেকে ভুল বোঝে, অনেকে ভাবে অভিশ্রাবণ ব্যাপন আলাদা পদ্ধতি, তা কিন্তু নয়। অভিশ্রাবণ আসলে ব্যাপন, এটা মনে রাখবে। অভিশ্রাবণ আসলে স্পেশাল ব্যাপন। ঠিক আছে, স্পেশাল ব্যাপন। ঠিক আছে, হয় না সেই তোমাদের স্পেশাল গেস্ট আর নর্মাল গেস্ট, সেরকম বলে। তো অভিশ্রাবণ আসলে হচ্ছে একটা স্পেশাল টাইপের ব্যাপন। অভিশ্রাবণ কখন হয়? কিছুই নয়, ধরো জাস্ট এ মিনিট, দেখো আমি একটা জিনিস করে দিই, তোমাদের সামনেই করি বঞ্চ, এটাকে আমি কপি করে নিচে নিয়ে নিই। ঠিক আছে, জাস্ট এ মিনিট, ইয়েস, নাও, ওকে। অভিশ্রাবণের ক্ষেত্রে কী হয় বলে দিচ্ছি। ধরো এখানে একটা তোমাদের পর্দা দেওয়া রয়েছে, এখানে একটা কী দেওয়া রয়েছে? পর্দা, এবং এই পর্দাটা হচ্ছে অর্ধভেদ্য। কেমন পর্দা এটা? অর্ধভেদ্য পর্দা। ঠিক আছে, এক অর্ধভেদ্য পর্দা। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল করো, যেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এখানে তোমাদের রয়েছে হচ্ছে প্রচুর পরিমাণে দ্রাবও রয়েছে। এটা কি প্রচুর পরিমাণে কি রয়েছে? দ্রাবও রয়েছে। এইখানে তোমাদের দ্রাবও বেশি। ঠিক আছে, আর এইখানে তোমাদের কি দ্রাবও কম। এটা ইম্পর্টেন্ট খুব, এই জায়গায় তোমাদের দ্রাবও কম। ঠিক আছে, আর এইখানে তোমাদের কি দ্রাবও বেশি। তখন কি হবে? এই যে সলভেন্ট অর্থাৎ দ্রাবক এখান থেকে এখানে চলে আসবে। ঠিক আছে, দ্রাবক কী হবে? এখান থেকে এখানে কনভার্ট হয়ে চলে আসবে। খেয়াল করে দেখো, এখানে দ্রাবক কিন্তু চলে এসছে। ঠিক আছে, কি চলে এসছে? দ্রাবক। কি চলে এসছে এখানে? দ্রাবক। তো মনে রাখবে, ব্যাপনে দ্রাব বা দ্রাবক যে কেউ ট্রান্সফার হতে পারে, কিন্তু অভিশ্রাবণে বেসিক্যালি দ্রাবক ট্রান্সফার হয়, নট দ্রাব। ঠিক আছে, অভিশ্রাবণে নর্মালি কী ট্রান্সফার হয়? লিকুইডটা ট্রান্সফার হয়। আর মনে রাখবে, এইটাকে আমরা কি বলছি? এইটাকে আমরা বলছি অভিশ্রাবণ। এই যে প্রসেস, দিস প্রসেস ইজ কল্ড, এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা কি বলছি? এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা কি বলছি? এই প্রসেসটাকে আমরা বলছি অভিশ্রাবণ। এই প্রসেসটাকে আমরা কি বলছি? অভিশ্রাবণ। মনে রাখবে, অভিশ্রাবণ পদ্ধতিতে কিন্তু দ্রাব এদিক ওদিক হয় না, বেসিক্যালি দ্রাবকটাই এদিক ওদিক হয়। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং অভিশ্রাবণ একটা টাইপের স্পেশাল টাইপের ব্যাপক। অভিশ্রাবণেও কিন্তু আমরা কম গাঢ়ত্বের দিকেই বেশি গাঢ়ত্ব থেকে আসতে দেখছি। দুটো ক্ষেত্রেই ঘনত্ব বেশি এদিকে আর কম ঘনত্ব আছে এদিকে, কিন্তু দুটোর ক্ষেত্রে, ব্যাপনের ক্ষেত্রে যেখানে দুটোরই কম ঘনত্ব দেখা যেতে পারে এবং দুটোরই বেশি ঘনত্ব দেখা যেতে পারে, দ্রাব এবং দ্রাবক বোথ উভয়েরই প্রবলেম হতে পারে। ঠিক আছে, কিন্তু অভিশ্রাবণে কেবলমাত্র লিকুইডের প্রবলেম হয়। ঠিক আছে, অভিশ্রাবণে কি হয়? বেশি ঘনত্ব থেকে দ্রাবক কম ঘনত্বে আসে। ভালো করে বুঝবে, কে আসছে? দ্রাবক আসছে। বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কে আসছে? আমাদের দ্রাবক বাবা জীবন আসছে। কে আসছে? দ্রাবক বাবা জীবন আসছে। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে ভাবো, যদি দ্রাবকের পরিমাণ আমাদের ডান দিকে কম ছিল, তার মানে দ্রাবের পরিমাণ কিন্তু বেশি ছিল। তাহলে অভিশ্রাবণকে উল্টে এভাবেও বলা যায় যে দ্রাবের ঘনত্ব যেখানে কম, সেখান থেকে বেশি ঘনত্ব যেদিকে আছে দ্রাবের, সেই দিকে দ্রাবক ধাবমান হয়। ঠিক আছে, এভাবে উল্টেও বলা যেতে পারে। ক্লিয়ার হয়েছে? যদি কারোর একটু অসুবিধা হয়, আমি তাকে আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবে, বিকজ এই জিনিসটা না ভীষণ ইম্পর্ট্যান্ট। অনেক স্টুডেন্ট বুঝতে পারে না বলে জাস্ট অসুবিধা হয়। এখানে আমরা কি পড়লাম? ব্যাপনে আমরা কি পড়লাম? ব্যাপনে আমরা পড়লাম যে দ্রাব বা দ্রাবক যে কেউ এপার ওপার হতে পারে এবং কোনো পর্দার দরকার নেই। এবার স্পেশাল টাইপের ব্যাপন হচ্ছে অভিশ্রাবণ, মানে অসমোসিস। অভিশ্রাবণের ইংরেজি কি? অসমোসিস। যেখানে আমরা কি দেখি? একটা পর্দা দেওয়া থাকে, অর্ধভেদ্য পর্দা, এবং কম ঘনত্বযুক্ত দ্রাবের অঞ্চল থেকে বেশি ঘনত্বযুক্ত দ্রাবের অঞ্চলে দ্রাবক ধাবমান হচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অভিশ্রাবণ। এবার আরেকটা জিনিস মাথা রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে অভিশ্রাবণ কিন্তু অনলি লিকুইডই দেখা যায়। অনলি বলবো না, বাট 99% লিকুইডে হয় অভিশ্রাবণ। যেখানে ব্যাপন কিন্তু গ্যাসে হতে পারে, ব্যাপন কিন্তু কঠিনে ইনফ্যাক্ট হতে পারে,
এমনকি ব্যাপন কিন্তু তরলেও হতে পারে। ঠিক আছে, ব্যাপন কিন্তু তিনটে জিনিসই হতে পারে। গ্যাসের ব্যাপন মারাত্মক পরিমাণে হয়, কিন্তু অভিস্রাবণ কিন্তু নর্মালি আমরা লিকুইডে দেখতে পাই। তো এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে, এটা খুব ডিটেলেই পড়ে দিলাম তোমাদের। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। নেক্সট পরের প্রশ্ন, ম্যান্ডেলের যে এক্সপেরিমেন্ট ছিল তার উপর বেস করে প্রশ্নটা দেওয়া হয়েছে। চলো অ্যান্সার করো নিজেরা। একটা জিনিস দেখিয়ে দিই, এই দিকে যেগুলো লেখা আছে, এই যে এগুলো হচ্ছে তোমাদের প্রকট। ঠিক আছে, এইদিকে যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে তোমাদের প্রকট। ঠিক আছে, আর এইদিকে যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে তোমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, এদিকে যেগুলো লেখা আছে সেগুলো প্রকট, এদিকে যেগুলো লেখা আছে সেগুলো প্রচ্ছন্ন। সিমিলারলি এখানেও তাই, এদিকে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর এগুলো হচ্ছে তোমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তোমাদের যে ক্লাস 9-10 এনসিইআরটি আছে তাতে অল্প কয়েকটা প্রকট আর প্রচ্ছন্ন দেওয়া আছে, বাট এটা হচ্ছে টোটাল। ঠিক আছে, দেখো কতগুলো আছে, 1 2 3 4 5 6 7টা। তো মনে রাখবে ম্যান্ডেল টোটাল 7টা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন। ঠিক আছে, হায়ার এনসিইআরটি থেকে এটা তোলা, এবং তোমরা এটা হায়ার এনসিইআরটিতে পেয়ে যাবে। ঠিক আছে, এবং সেই কী ছিল, একটা হচ্ছে তোমাদের সবুজ, দেখো এই যে দেখতে পাচ্ছি শেপ মানে আকৃতি কেমন ছিল, সেটা হচ্ছে তোমাদের রাউন্ডটা হচ্ছে তোমাদের রাউন্ড মানে কি বেশ গোল মোটল, এইটা হচ্ছে তোমাদের প্রকট ছিল। আর প্রচ্ছন্ন ছিল কি কুঞ্চিত। সিমিলারলি সিডের কালার হচ্ছে ইয়েলো, হলুদটা ছিল প্রকট, গ্রিন কিন্তু প্রচ্ছন্ন। সিমিলারলি ফ্লাওয়ারের যে কালার সেটা হচ্ছে ভায়োলেট, ছিল হচ্ছে তোমাদের প্রকট, আর প্রচ্ছন্ন তোমাদের হচ্ছে সাদা। সিমিলারলি পট শেপ মানে কি, এই যে তোমাদের যেটার মধ্যে আর কি ওই মটরটা থাকে। ঠিক আছে, যে মটরশুঁটি যেটাকে বলি, মটর আর শুঁটি থাকে, তো আমরা তো মটরশুঁটি বলি বাংলায়। শুঁটি মানে কোনটা বলো তো, যে খোলসটা থাকে ওটাকে আমরা শুঁটি বলি, আর মটর হচ্ছে ভেতরের পার্টটা। তো এই যে এই শুঁটি কিন্তু তোমাদের ফুল হবে। ফুল শব্দের অর্থ কি, একটু ফোলা টাইপের হবে। আর কনস্ট্রিক্টেড মানে কি, একটু কোঁচকানো টাইপের হবে, একটু মনে হচ্ছে না থ্যাবড়ানো, এরকম টাইপের হবে। ঠিক আছে, তো প্রকট হলে ফুল হবে, প্রচ্ছন্ন হলে কনস্ট্রিক্টেড হবে। পট কালার হচ্ছে গ্রিন হবে। ঠিক আছে, গ্রিন, ওর যে কালার গ্রিন আর ইয়েলো যদি হয় তাহলে সেটা প্রচ্ছন্ন হবে। প্রকট আর প্রচ্ছন্ন কাকে বলা হয়, যে গুণাবলীটা বাইরে আসে তাকে আমরা বলি প্রকট। প্রকটিত হয়েছে শব্দের অর্থ কি, যা বাইরে এসছে। আর যেটা ভেতরে থেকে যায় তাকে আমরা বলছি প্রচ্ছন্ন। ফ্লাওয়ারের পজিশন, দেখো ফ্লাওয়ার যদি মাঝখান দিয়ে বেরোয়, দুটো যে পর্ব মধ্য আছে সেখান দিয়ে বেরোয়, তাকে আমরা বলি অ্যাক্সিয়াল পজিশন। আর যদি সেটা মাঝখান দিয়ে না বেরিয়ে, পর্ব মধ্য দিয়ে না বেরিয়ে একদম মাথা দিয়ে বেরোয়, তাকে আমরা বলি টার্মিনাল শব্দের অর্থ হচ্ছে শীর্ষ দেশ দিয়ে বেরিয়েছে যা। ঠিক আছে, বাস টার্মিনাল শব্দটা শুনেছো, টার্মিনাল মানে কি শেষ জায়গা, যেখানে গিয়ে বাস থামে। তো টার্মিনাল শব্দের অর্থ কি, যেখান দিয়ে ব্যাপারটা বেরোচ্ছে একটা শেষ অংশ। দেখো এটা হচ্ছে একদম ডগা, সেই ডগা দিয়ে বেরোচ্ছে ওই জন্য শেষ অংশ, ওই জন্য টার্মিনাল পজিশন বলা হচ্ছে। এটা দেখো মাঝখান দিয়ে বেরিয়েছে, ফুলের পজিশন কোথা দিয়ে, একটা অংশ হয় তার দেখো মাঝখান দিয়ে বেরিয়েছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এক্সিয়াল পজিশন। নেক্সট হচ্ছে স্টেম হাইট, স্টেম মানে হচ্ছে কাণ্ডের হাইট, উচ্চতা। তোমরা জানো যে একটা ছিল তোমাদের কী বলে লম্বা অর্থাৎ টল, আর একটা ছিল হচ্ছে তোমাদের বেঁটে মানে ডুয়ার্ফ। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল 7টা বৈশিষ্ট্য ছিল যেটার উপর বেস করে ম্যান্ডেল কিন্তু পরীক্ষা করেছিলেন। ঠিক আছে, এবার আমাদের প্রশ্ন কি বলেছে, প্রশ্ন তোমাদের ফ্লাওয়ারের যে কালার ছিল সেটা খেয়াল করে দেখবে, একটু সাদা দেওয়া ছিল। আচ্ছা, এটা তোমরা বুঝে গেলে, তাহলে এবার আমরা ওখানে যাই, কারণ আমি ভুলে গেছি কী কী দেওয়া ছিল অ্যাকচুয়ালি। চলো ওখানে যাই, গেলে আমরা বুঝতে পারবো। চলো বলো কোনটা হবে। বলেছে ম্যান্ডেল তার বাগানের বেশ কিছু সংখ্যক দৃশ্যমান ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ নিয়ে গবেষণা করেছিলেন, যেগুলোর কয়েকটা হচ্ছে গোল এবং কুঞ্চিত। এটা হচ্ছে আমাদের প্রকট, আমি ট বলে লিখছি। আর এটা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন, আমি দন্তান্ন বলে লিখছি। কারণ দেখো পরাফলা লিখলে দুটোতেই পরাফলা আছে, প্রকটেও পরাফলা আছে, প্রচ্ছন্নতেও পরাফলা আছে, তোমরা বুঝতে পারবে না। আমি কি করলাম, প্রকটের ট নিলাম আর প্রচ্ছন্নের দন্তান্ন নিলাম, এটা ট এটা দন্তান্ন। সিমিলারলি এইটা হচ্ছে ট মানে প্রকট, এটা হচ্ছে দন্তান্ন। আর এটার ক্ষেত্রে মনে রাখবে এইটা হচ্ছে ট আর এইটা হচ্ছে দন্তান্ন, অর্থাৎ সামনেগুলো সব কিন্তু প্রকট নয় এখানে যা লেখা আছে। এই ক্ষেত্রে সাদাটা কিন্তু প্রচ্ছন্ন ছিল, বেগুনিটা কিন্তু প্রকট ছিল। তোমাদের কী বার করতে বলেছে, প্রচ্ছন্ন কোনটা বার করতে বলেছে, মানে যেগুলো দন্তান্ন আছে, এইটা প্রচ্ছন্ন আর এইটা প্রচ্ছন্ন। তাহলে কুঞ্চিত খরবুয়ার সাদা কোথায় আছে দেখো, এই যে কুঞ্চিত খরবুয়ার সাদা, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার এখানে। ঠিক আছে, বোঝাতে পারলাম আমি। তোমাদের এই পেডে এইটা বাকি আছে বায়োলজিতে,
আর তোমাদের জীবনের প্রক্রিয়া বাকি আছে, এই দুটো পার্ট বাকি আছে। এই দুটো পার্ট করলে আমাদের বায়োলজি ক্লাস 9-10 কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ন্যাচুরাল রিসোর্সেস, তারপর তোমাদের যে বিভিন্ন যে জৈব জিনিস বা জৈব জ্বালানির যে পার্ট ছিল সেগুলো, তারপর তোমাদের আধুনিক পর্যায় সারণী, এগুলো সব বাদ গেছে। ইভেন মোল কনসেপ্ট বাদ গেছে, এগুলো সব বাদ চলে গেছে। সেই জন্য আমরা এনসিইআরটি বেস যেহেতু করাচ্ছি, সেহেতু নর্মালি ওগুলোকে আমরা অল্প অল্প করে, খুব অল্প অল্প করে করিয়ে দেবো, ঠিক আছে। পেডের কথা বলছি, যারা আছো তাদেরকে বলে দিলাম। আর যারা ফ্রিতে আছো, তারা ক্লাস দেখছো, তাদেরকেও আমি এখানে ডিসকাস করি, বলে দিচ্ছি। কিন্তু ঠিক আছে, দেখো আমি তোমাদের কিন্তু যখন করাই, তখন যে কোনো জিনিস কিন্তু ফ্রি হোক আর পেড হোক, যখন কোশ্চেন আলোচনা করি তখন কিন্তু ডিপে যাই। জাস্ট এই কোশ্চেনটাকে এইভাবে আলোচনা করে দেইনি, কিন্তু আমি আর 7টা বৈশিষ্ট্য বলে তারপর তোমাদের করেছি। কারণ দেখা গেল আজকে এই 3টে ABC কম্বিনেশান তুলেছে, কালকে দেখা গেল অন্য কোনো কম্বিনেশান তুলে দিয়ে ম্যান্ডেলের উপর প্রশ্ন দিল, ঠিক আছে, সেটা হতেই পারে। সেই জন্য তোমাদের বলে দিলাম। চলো নেক্সট, পরেরটাতে। নেক্সট প্রশ্ন তোমাদের, মানুষের ক্ষুদ্রান্তে থাকা ভিল্লির কিছু বৈশিষ্ট্যের ওপর প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা জানো ক্ষুদ্রান্তে এক টাইপের শোষক যন্ত্রাংশ থাকে, যেটা কি করে, খাবারের মধ্যে যে পুষ্টি থাকে সেই পুষ্টি তত্ত্বকে শুষে নেয় এবং তাকে রক্তে দিয়ে দেয়, ঠিক আছে, এবং পুরোটাই ব্যাপন প্রক্রিয়ায় হয়। তো তোমাদের জিজ্ঞেস করেছে যে কোনটা এর মধ্যে, কি বলেছে প্রশ্নটা বলেছে কোন উত্তরটি সেই বৈশিষ্ট্যকে প্রকাশ করছে যার দ্বারা ভিল্লি খাদ্যকণাকে শোষণ করে, অ্যাবজর্ব করে। তো প্রথম বলেছে পাতলা প্রাচীর সহ সেইগুলোকে আঙুলের মতো দেখতে, অর্থাৎ ভিল্লিকে দেখতে কেমন, পাতলা প্রাচীরযুক্ত। দেখো এখানে তোমরা খেয়াল করো, আমি বলেছি ব্যাপন হচ্ছে, আর ব্যাপনে আমরা জানি যে কি, যে অতিমাত্রায় যদি মোটা তোমাদের কোনো প্রাচীর থাকে, তাহলে কিন্তু ডেফিনেটলি তার মধ্যে দিয়ে খাদ্যকণা যাতায়াত করতে পারবে না। সেই জন্য পাতলা প্রাচীরযুক্ত হতে হয়, যাতে সেটার মধ্য দিয়ে দ্রুত কোনো কিছু প্রবেশ করতে পারে, ঠিক আছে। সো পাতলা প্রাচীর সহ সেগুলোকে দেখতে আঙুলের মতো হয়, আমরা জানি ভিল্লিকে দেখতে আঙুলের মতো হয়। নেক্সট হচ্ছে একটি প্রসারিত পৃষ্ঠ অঞ্চল প্রদান করে, আমরা জানি যে অ্যাবজর্পশানের জন্য কী করে, প্রসারিত একটা পৃষ্ঠ অঞ্চল প্রদান করে, অর্থাৎ সারফেস এরিয়া বাড়িয়ে দেয়। নেক্সট বলছে খাদ্যকণার প্রবেশের জন্য ক্ষুদ্র ছিদ্র থাকে, এটা থাকে না, 3 নম্বরটা রং, অ্যাকচুয়ালি ব্যাপনের মাধ্যমে ঘটে, সো ছিদ্র থাকার দরকার পড়ে না। নেক্সট বলছে বহু সূক্ষ্ম রক্তজালক দ্বারা পরিপূর্ণ, এটা কারেক্ট। রক্তজালক দ্বারা পরিপূর্ণ হওয়ার জন্যই কিন্তু পুষ্টিদ্রব্য ও যখন শোষণ করছে সেটাকে ডাইরেক্ট ব্যাপনের মাধ্যমে রক্তে দিতে পারছে, আর এই রক্তবাহিকা দিয়েই রক্ত স্ট্রিমে চলে যায়, ঠিক আছে, খাদ্যটা। তো এখানে কারেক্ট কোনটা হবে তাহলে? 1, 2 অ্যান্ড 4 কারেক্ট, 3 কিন্তু কারেক্ট নয়। 1, 2 অ্যান্ড 4 ফার্স্ট অপশানই কারেক্ট হবে, দেখে নাও। ইয়েস, ফার্স্ট অপশান কারেক্ট। দেখো এইখানে ঝিল্লিগুলো কেমন দেখতে জানো তো? এরকম দেখতে, এরকম আঙুলের ন্যায় প্রবর্ধক থাকে, ঠিক আছে। ধরো একটা ফ্ল্যাট সারফেস আছে, আর এটা আছে, এটাকে যদি তুমি ধরো, এইটা এখানে আমরা এ বিন্দু দিয়েছি, এখানে আমরা বি বিন্দু দিয়েছি, আর এটাও এ আর বি। এবার এটাকে তুমি যদি টেনে লম্বা করো, তুমি দেখবে এটা এত বড় হয়ে যাচ্ছে, কারণ এটা তো এরকম বাঁকা বাঁকা আছে। এটাকে যদি টেনে লম্বা করে দাও, তুমি দেখবে এটা টোটাল যখন স্ট্রেচ হবে এতটা হবে। তাহলে এর সারফেস এরিয়া এখান থেকে এইটুকু, আর এর অ্যাকচুয়াল সারফেস এরিয়া দেখো কত বড় হয়ে গেল, দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেল। তার মানে এই যে আঙুলের মতো প্রবর্ধকগুলো কেন তৈরি হয়েছে? যাতে সারফেস এরিয়া বাড়ে। এর ফলে কী হয়, যখন এখানে কোনো খাদ্যের কোণা কাছাকাছি চলে আসে, দেখো কতটা এরিয়া জুড়ে খাদ্যের কোণাগুলো কিন্তু আসতে পারছে, দেখো কতটা এরিয়া জুড়ে আসতে পারছে, দেখো, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় খাদ্যের কোণা আসে, এবং এরা কি হয়, এই যে এখানে ব্লাড স্ট্রিম থাকে, মানে বিভিন্ন রক্তের বাহক থাকে, সেই রক্তবাহকে এটা ব্যাপন প্রক্রিয়া ডাইরেক্ট শোষিত হতে পারে, এবং এটা এত ক্ষুদ্র, এই কণাগুলো কিন্তু একদম ছোটো ক্ষুদ্র কণায় পরিণত হয়। আমরা যখন খাবার খাই তখন সেগুলো কত বড় হয় ভাবো, অথচ আমাদের পেটের মধ্যে বিভিন্ন যে প্রক্রিয়া চলে, হজম প্রক্রিয়া, তার ফলে কী হয়, সেগুলো আস্তে আস্তে ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হয়। তোমরা জানো যে আমাদের হজম প্রক্রিয়াটাকে আমরা কেমিক্যাল প্রসেস বলি, এটা কেমিস্ট্রিতে আমি তোমাদের বারবার বলেছি যে কেমিক্যাল প্রসেসই কিন্তু হয় হজম প্রক্রিয়া। কত বড় একটা জিনিস কত ক্ষুদ্র জিনিসে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং সেগুলো শোষণযোগ্যও হয়ে যায়, ডাইরেক্ট শোষিত হতে পারে, ঠিক আছে। আমরা যে খাদ্য খাই না, সেটা হচ্ছে জটিল খাদ্য হয়, আমাদের দেহের ভেতরে সেটাকে সরল খাদ্যে পরিণত করা হয়, ঠিক আছে। আর উদ্ভিদরা কী করে, উদ্ভিদরা যেটা করে সেটা জটিলকে ভেঙে সরল খাদ্যে, মানে উদ্ভিদরা সরলটাকে ভেঙে জটিলে পরিণত করে। একটা জিনিস মাথা রাখবে, উদ্ভিদ যেটা করে সেটা হচ্ছে CO2কে নিচ্ছে আর জলকে নিচ্ছে, ঠিক আছে, এই দুটোকে নিয়ে সেটাকে কী করে, জটিল খাদ্যে কনভার্ট করছে, C6H12O6 কনভার্ট করে দিচ্ছে। এটা হচ্ছে সরল থেকে জটিল, ঠিক আছে, এটা উদ্ভিদ করে, ঠিক আছে।
আর প্রাণীরা কি করে? প্রাণীরা যেটা করে সেটা হচ্ছে জটিল খাদ্য ভেঙে সরল খাদ্যে পরিণত করে। প্রাণীদের হজম প্রক্রিয়া এইটা করে, যাতে ওটা দ্রুত কী হতে পারে? শোষিত হতে পারে। ঠিক আছে, বলো এটা বুঝলে কিনা? ক্লিয়ার হলো? তো এই যে, এবং এদের গায়ে পাতলা প্রাচীর থাকে, এটা একটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এদের প্রসারিত পৃষ্ঠ অঞ্চল থাকে, দেখতে পেলে এটাকে প্রসারিত করলে বিশাল বড় হয়ে যাবে। নেক্সট হচ্ছে এদের কোনো ক্ষুদ্র ছিদ্র থাকে না এতে, আর এদের চারপাশে সূক্ষ্ম রক্তজালক থাকে, যার মাধ্যমে এরা দ্রুত রক্তে পাঠাতে পারে যে পুষ্টিটা সংগ্রহ করছে তাকে। তো 1 ঠিক, 2 ঠিক, আর 4 ঠিক। সো কারেক্ট আনসার উইল বি দিস। ঠিক আছে, এটা এনসিইআরটিতে কোথায় আছে চলো একটু দেখে নেবো। এটা তোমাদের যে পরিপাকতন্ত্র আছে, পুষ্টি, সেখানে তোমাদের এটা দেওয়া আছে। এটা এনসিইআরটি থেকেই তোলা। দেখো বলেছে পাচিত খাদ্য ক্ষুদ্রান্তের প্রাকার দ্বারা শোষিত হয়। প্রাকার মানে ক্ষুদ্রান্তের যে গাত্রদেশ, তাকে বলা হচ্ছে প্রাকার। ঠিক আছে, গাত্রদেশ মানে কি? গায়ের অংশ, সারফেস। ইংলিশে এটাকে আমরা সারফেস বলি। আমিও এরকম কঠিন কঠিন বাংলা বলে ফেলছি আজকাল, আসলে এই সব পড়তে পড়তে মুখ দিয়ে কঠিন বাংলা এখন বেরোয় দেখি। ঠিক আছে, ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাকার, অন্তঃপ্রাকার মানে ভেতরের সারফেস, ইনার সারফেস। ঠিক আছে, ইনার সারফেস। ইনার সারফেসে কী থাকে? আঙুলের মতো প্রবর্ধক থাকে, উপবৃদ্ধি মানে এক্সটেনশন। এটাকে ইংলিশে কী বলা হয়? এক্সটেনশন থাকে। ঠিক আছে, এই এক্সটেনশানগুলোকে কী বলা হয়? ভিলাই বা ভিল্লি বলা হয়। ভিলাই পাচিত খাদ্যের শোষণ করার জন্য কী করে? ক্ষুদ্রান্তের পৃষ্ঠতলে ক্ষেত্রফল বৃদ্ধি করে, যেটা ওখানে দেওয়া ছিল। নেক্সট হচ্ছে ভিলাইতে রক্তবাহ সমন্বিত হয়, যেটা ওখানে দেওয়া ছিল। শোষিত খাদ্য গ্রহণ করতে পারে এবং দেহের প্রতিটি কোষে পৌঁছে দিতে পারে। ঠিক আছে, তো এই 3টে জিনিস খুব ইম্পর্ট্যান্ট। ওকে, ক্লিয়ার? আচ্ছা, চলো নেক্সট, পরেরটাতে। নেক্সট প্রশ্ন তোমাদের অবতল দর্পণের উপর একটা অঙ্ক দিয়েছে। বলেছে 12 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল দর্পণের সামনে 8 সেমি দূরত্বে একটা বস্তু রাখা হলো, প্রতিবিম্বটি কত দূরে গঠিত হবে? ইজি কোশ্চেন্স, জাস্ট দর্পণ ফর্মুলা ইউজ করো, মিরর ফর্মুলা ইউজ করো এবং অ্যান্সার তোমাদের চলে আসবে। অ্যান্সার বলেছে তোমাদের 24 সেমি। আচ্ছা, 12 সেমি, তার মানে কি হচ্ছে? একটা অবতল দর্পণ রয়েছে, সেই অবতল দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য সেটা হচ্ছে তোমাদের 12 সেমি। ঠিক আছে, আর তুমি বস্তুটাকে কোথায় রাখছো? 8 সেমিতে রাখছো, মানে আমাদের পোল আর ফোকাস তার মাঝখানে তুমি রাখছো। তার মানে ডেফিনেটলি এখানে কেমন প্রতিবিম্ব তৈরি হবে? অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। আর আমরা জানি যে অসৎ প্রতিবিম্ব যখন তৈরি হয় তখন সেটা কি হয়? এই যে দর্পণ আছে তার পিছন দিকে উৎপন্ন হয়, সামনের দিকে নয়, অর্থাৎ এই দিকে উৎপন্ন হয়। কোন দিকে? এই দিকে, রাইট সাইডে উৎপন্ন হয়। ঠিক আছে, লেফট সাইডে নয়। আর সেটা কী হয়? সাইজে বড় হয়। ঠিক আছে, এটাও আমরা জানি এটা কী হয়? সাইজে বড় হয়। তাহলে কী কী হলো? এক হচ্ছে অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হবে, 2 সেটা কী হবে? বড় হবে। আর অসৎ প্রতিবিম্ব সোজা হয় বা সমশীর্ষ হয়, তো সোজা হবে এখানে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা অঙ্কটা করে নিই। 8-এ রাখা হয়েছে, তাহলে আমরা কি জানি? 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এটা আমরা জানি। ঠিক আছে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? 1/v আমাদের বার করতে হবে, 1/u অলওয়েজ আমাদের নেগেটিভ আসে। আমি তোমাদের বলেছিলাম যেটা বার করতে হবে সেটাকে নেগেটিভ পজিটিভ ধরবে না, যেটা এটা পজিটিভই হবে আমরা জানি, কারণ অসৎ প্রতিবিম্ব পজিটিভ হবে। অসৎ প্রতিবিম্ব রাইট সাইডে থাকে। ঠিক আছে, আর রাইট সাইডে যে কোনো ডিস্টেন্স আমরা পজিটিভ নেই, লেফট সাইডে আমরা নেগেটিভ নেই। তো এটা রাইট সাইডে আছে মানে এটা পজিটিভই হবে, তবু আমরা এখানে ধরবো না। ইউ দেখো, আমরা বস্তুকে সবসময় দর্পণের সামনের দিকে রাখি। সামনের দিকে মানে হচ্ছে লেফটের দিকে রাখি, সেই জন্য লেফটে যা পড়বে সব মাইনাস হবে। এটা আমাদের কী যাবে? -1/8 ইকুয়াল টু -1/f। এফ মাইনাস কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি এফও আমাদের লেফটে পড়েছে, সেটা আমাদের কত? সেটা হচ্ছে আমাদের 12 সেমি। তো 1/v এর ভ্যালু কী আসছে এখান থেকে? এখান থেকে আসছে 3, 3 - 2 মানে প্লাস 24, 1/24, তার মানে ভি এর ভ্যালু আসছে তোমাদের 24। তো কারেক্ট অ্যান্সার বলবি 24। এবার একটা জিনিস দেখো, একটা জিনিস বলি তোমাদের। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে ফোকাস আমাদের 12 সেমি। ঠিক আছে, আর যদি আমরা ফোকাসের ডবল করি তাহলে আমরা কাকে পাই? তাহলে আমরা সিকে পাই। সি আমাদের কিন্তু 24 সেমি। ঠিক আছে, এবার মাথায় রাখবে এদিকের 24 সেমিতে কিন্তু উৎপন্ন হয়নি, এদিকের 24 সেমিতে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এদিকের 24 সেমিতে নয়, এদিকের 24 সেমিতে উৎপন্ন হয়েছে। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারতো অন্যভাবে, যদি এখানে ডাইরেক্ট 24 সেমি না দিয়ে
এই প্রশ্নটাকে ব্যাপকভাবে ঘুরিয়ে দেওয়া যায়, ঠিক আছে, মাথা খারাপ করার মতো ঘুরিয়ে দেওয়া যায় প্রশ্নটাকে। সেটা হচ্ছে যখন ডিস্টেন্স এরকম ইকুয়াল আসবে না, তোমরা কাজ করবে একবার চেক করে দেখে নেবে, এই ইনফরমেশানগুলো দিয়ে চেক করে দেখে নেবে। বলতে পারতো যে রাইট সাইডে যদি সি থাকে তাহলে সে সমদূরত্ব উৎপন্ন হবে, অর্থাৎ পি থেকে সি এর যে ডিস্টেন্স সেটাও তো এদিকেও তো 24 সেমি, এদিকে যেমন 24 সেমি, ঠিক আছে, এদিকেও তো 24 সেমি। ঘটনা হচ্ছে আমরা জানি আমাদের যে অবতল দর্পণ থাকে তার ফোকাস বলো আর সি বলো সব তোমাদের উৎপন্ন হয় লেফটের দিকে, রাইটের দিকে কোনো সিন নেই। কিন্তু বলতে পারতো ওইভাবে ঘুরিয়ে প্রশ্নকে দিতে পারতো। সো এই জন্য এই প্রশ্নগুলো একটু খেয়াল রেখে কাজ করবে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। দেখো সায়েন্সে আমাদের চলছে পেড কোর্স এবং এটার নাম হচ্ছে সায়েন্স বিক্রম ব্যাচ, গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে অ্যাকচুয়ালি তুমি যখন অ্যাপে যাবে তুমি দেখবে কম্বো সায়েন্স বলে লেখা আছে ব্যাপারটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, এবং সেখানে তোমাদের যেটা দেওয়া আছে সেখানে তোমাদের সায়েন্স বিক্রম ব্যাচ বলে লেখা আছে। টোটালি এনসিইআরটি বেসড, ঠিক আছে, ভ্যালিডিটি টিল 31 মার্চ 2026 অবধি তোমাদের ভ্যালিডিটি আছে, ঠিক আছে। ডিটেলস ব্যাখ্যা করা হচ্ছে, ভিডিও এবং পিডিএফ ইনঅ্যাপ ভার্সনে তোমরা পেয়ে যাবে, অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল থাকবে। নেক্সট হচ্ছে রেলওয়ে, এএলপি, টেকনিশিয়ান এবং গ্রুপ ডি, এই 3টে পরীক্ষার জন্য এটা একেবারে যুক্ত, ঠিক আছে। টোটাল হচ্ছে এই। তো আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই 3টে তোমরা একদম ফুল স্কেপে পাবে, ঠিক আছে। এবং স্পেশাল অফার আমাদের দেওয়া হয়েছিল কিছুদিন আগে, 200 টাকার অফার চলছিল, এখন সেই অফারটা আর নেই, কিন্তু 81 কুপন কোড ইউজ করলে তোমরা 100 টাকা ছাড় পাবে। এই অফারটা এখনও আছে, তবে যখনই তোমরা কোনো কুপন কোড ইউজ করবে তার আগে একবার চেক করে নেবে, ঠিক আছে, অ্যাডমিনকে জিজ্ঞেস করে নেবে, নিয়ে চেক করবে। তবে এখনও 81 কুপন কোডই আছে, এই কুপন কোডটাই বিভিন্ন অফারে তোমাদের দেওয়া হয়, কখনও 200 টাকা হয়ে যায়, কখনও 100 টাকা হয়, কখনও 130 টাকা হয়, এরকম, ঠিক আছে। তো তোমরা এই অফারটাকে অ্যাভেল করতে পারো এবং এটা কিন্তু ভ্যালিডিটি 31 মার্চ অবধি আছে। ডিপ ব্যাখ্যা বলতে কি, ধরো এনসিইআরটিতে কোনো লাইন প্যারা আকারে লেখা আছে, ঠিক আছে, একটা বড় প্যারা দেওয়া আছে, তার থেকে একটা ছবি বা কিছু আমরা এঁকে দেবো, দিয়ে তোমাদের সেই ব্যাপারটাকে আমরা ব্যাখ্যা করে দেবো, এটাই হচ্ছে ডিপ ব্যাখ্যা। ধরো এখানে একটা অস্থিপেশির কথা বলা আছে, তো আমি একটা অস্থিপেশির ছবি নিলাম, নিয়ে তাকে ব্যাখ্যা করে দিলাম। মানে প্যারা পড়ার বদলে তুমি যদি ছবিটা দেখে মনে রাখো তাহলে তোমার মাথায় বেশিক্ষণ থাকবে, এইভাবে এটাকে করানো হচ্ছে, ঠিক আছে। এছাড়াও এনসিইআরটিতে কিছু লাইন্স আছে, যে লাইন্সগুলোর টোটাল ব্যাখ্যা কিন্তু সেখানে দেওয়া নেই, গিভেন নেই, জাস্ট লাইনে লেখা আছে, সেই লাইনগুলোকেও আলোচনা করে ব্যাখ্যায়িত করা হচ্ছে, যাতে তার উপর যদি স্টেটমেন্ট বেসড প্রশ্ন আসে তাহলে যেন তোমরা পেরে ওঠো। যেমন এই যে ভিলাইতে রক্তবাহ সমন্বিত, এবার রেল ধরো প্রশ্ন দিল ভিলাইতে রক্তবাহ সমন্বিত হয় কেন, বলে 3টে স্টেটমেন্ট দিয়ে দিল। এনসিইআরটিতে অনলি লেখা আছে রক্তবাহ সমন্বিত, আগের বারে প্রশ্ন পড়েনি যে কেন, কিন্তু এবারে যদি প্রশ্নটা দেয়, কারণ তুমি দেখতে পাচ্ছ ট্রেন্ড যেটা বলছে সেটা হচ্ছে এনসিইআরটি লাইন তুলে দিয়ে তাকে ব্যাখ্যায়িত করার জন্য প্রশ্নগুলোকে দেওয়া হচ্ছে। যেমন এইটা একটু আগে তুমি যেটা দেখলে যে ক্ষুদ্রান্তে ভিলাই উপস্থিত সব বলে দিয়েছে, দিয়ে প্রশ্ন কি দিয়েছে যে ভিলাই কোন বৈশিষ্ট্যের জন্য খাদ্যকে শোষণ করতে পারে, 4টে দিয়ে দিয়েছে, তার মধ্যে একটা অমিট হবে, 3টে তোমাদের কারেক্ট হবে। এগুলোকে বলা হয় অ্যানালাইটিক্যাল প্রশ্ন। এই অ্যানালাইটিক্যাল প্রশ্ন কিন্তু এনসিইআরটির প্রত্যেকটা লাইন থেকে হতে পারে, কিছু লাইনের এনসিইআরটি ব্যাখ্যা দিয়েছে, কিছু লাইনে ব্যাখ্যা দেয়নি, সেগুলো আমরা কিন্তু পেডের টোটালি ব্যাখ্যা সহকারে করাচ্ছি। একটা চ্যাপ্টার আমাদের মোটামুটি 4-5টা ক্লাস তো খুব কম বলা হবে, অনেক সময় 10-15টা ক্লাসও কিন্তু হয়ে যাচ্ছে একটা চ্যাপ্টারে। তার মানে ক্লাসগুলো যে বড় হয়ে যাচ্ছে বা তোমাদের বেশি পড়তে হবে তা না, ব্যাপারে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাসগুলোকে বেশি ব্যাখ্যায়িত করা হচ্ছে, যার ফলে ঘটনা ঘটবে কি, এবং ছবি সহ, ফলে তোমাদের মাথায় বেটার মনে থাকবে, ক্লাসগুলো বার্ডেন বলে আর মনে হবে না, ঠিক আছে। যারা ক্লাস নিয়েছে এরকম অনেক স্টুডেন্ট এখানে কমেন্টে আছে, চাইলে তারা যখন কমেন্ট করে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে, রিভিউ নিয়ে তারপর করবে, অসুবিধা কী আছে। আর রিভিউ তো এই ক্লাসগুলোই রিভিউ একটা, দেখো আমি তোমাদের কীরকম ডিপে ব্যাখ্যা দিই সেরকমভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের কোশ্চেনে যাব। নেক্সট প্রশ্ন, ভালো প্রশ্ন। প্রশ্নটা বলেছে তোমাদের 8 ডায়াপ্টার ক্ষমতা বিশিষ্ট একটা লেন্স আছে, তার সঙ্গে তুমি -4 ডায়াপ্টার ক্ষমতা বিশিষ্ট অন্য একটা লেন্সের সংস্পর্শে আনছো সেটাকে, তো বলছে লেন্সের সংমিশ্রণটি কাজ করবে কি হিসাবে। খুব একটা টাফ প্রশ্ন নয়, কিন্তু কনসেপ্ট যা ক্লিয়ার নেই তার কাছে ডেফিনেটলি টাফ হয়ে যাবে, ঠিক আছে। ভালো প্রশ্ন, এই জন্য বলেছিলাম যে এই শিফটের প্রশ্নগুলো মডারেট তো বটে, কিন্তু কনসেপ্ট যা ক্লিয়ার নেই তার কাছে কিন্তু হার্ড লাগতে পারে। অ্যান্সার হচ্ছে এইটা। অনেকে এটাই জানে না যে ডায়াপ্টার কিন্তু মিটারে লেখা হয়, এটা মাথা রাখবে। ডায়াপ্টারের যে ইউনিট, জাস্ট এ মিনিট, ডায়াপ্টারের যে ইউনিট সেটা কিসে লেখা হয় জানো, ডায়াপ্টারের ইউনিট কিন্তু লেখা হয় মিটারে,
ঠিক আছে, নট কিন্তু সেমিতে। নিচে দেখো তোমাদের যে অপশান রয়েছে তাতে কিন্তু সেমি দেওয়া আছে, তার মানে ডেফিনেটলি এখানে কিন্তু মিটার থেকে সেমিতে আমাকে কনভার্ট করতে হবে। এটা আমার মাথায় দ্রুত খেলবে, তোমার যদি ব্যাপারটা দ্রুত না খেলে তাহলে তুমি কিন্তু অনেক বেশি পিছিয়ে যাবে। এবার দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে 8D ক্ষমতা সম্পন্ন। দেখো যখনই তুমি দেখবে যে পাওয়ার তোমাদের পজিটিভে আছে, এখানে কিছু নেই মানে পজিটিভে আছে, তার মানে বুঝবে বেসিক্যালি এটা কার কথা বলেছে, এটা কিন্তু উত্তল লেন্সের কথা বলেছে। আমরা জানি উত্তল লেন্সের পাওয়ার, অবতল লেন্সের কথা বলেছে। আমরা কি জানি, দেখো একটা জিনিস বলি, এই হচ্ছে তোমাদের টোটাল, এই হচ্ছে উত্তল লেন্স, আর এই হচ্ছে তোমাদের অবতল লেন্স। এই হচ্ছে উত্তল লেন্স, এই হচ্ছে আমাদের অবতল লেন্স, ঠিক আছে, এইটা আমরা জানি। আর আমরা এটাও জানি যে উত্তল লেন্সের ক্ষেত্রে পাওয়ার আমাদের কি হয়, পাওয়ার আমাদের নেগেটিভ হয়। কেন হয়, কারণ আমরা জানি যখন কোনো আলোকরশ্মি, যখন কোনো আলোকরশ্মি এইখান দিয়ে আসে তখন এই দেখো ডান দিকে ফোকাস তৈরি করছে। দেখো এখানে আসছে, এসে কী করছে, ডান দিকে ফোকাস তৈরি করছে। আর এই ডান দিকে ফোকাসের কারণে কি হয়, এখানে যে ফোকাস তৈরি হচ্ছে সেটা আমাদের কি হয়, পজিটিভ হয়। ঠিক আছে, আচ্ছা আমি এখানে কী বললাম, নেগেটিভ, না সরি ভুল বলছি, মানে এখন ঠিক বলছি, একটু আগে ভুল বলে ফেলেছিলাম, সরি। মানে বলতে চাইছি যে এই আলোকরশ্মি যখন আসছে তখন এই আলোকরশ্মি কী হচ্ছে, উত্তল লেন্সের মধ্যে দিয়ে পাস করে ডান দিকে যাচ্ছে। ঠিক আছে, ডান দিকে যাচ্ছে এবং এখানে ফোকাস তৈরি করছে। ডান দিকে যা উৎপন্ন হয় সব কী হয়, পজিটিভ হয়, আর বাম দিকে যে উৎপন্ন কী হয়, নেগেটিভ হয়। তার মানে উত্তল লেন্সের যে ফোকাস হবে সেটা ডেফিনেটলি কী হবে, পজিটিভ হবে। আর ফোকাস থেকে যেহেতু তোমাদের কী আসে, ডায়াপ্টার তৈরি হয়, তার মানে এটাও কিন্তু আমাদের উত্তল লেন্স হবে। ঠিক আছে, এটা কী হবে, উত্তল লেন্স। ক্লিয়ার হয়েছে আশা করি, উত্তল লেন্স হবে। ওকে, দেখো এঁকে নিলে কত ইজিলি বোঝা গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট তোমাদের দেখতে পাচ্ছ অবতল লেন্স। অবতল লেন্সের ক্ষেত্রে এটা কেন হয়, কারণ তোমরা যখন দেখবে অবতল লেন্সে কোনো আলোকরশ্মি আসছে তখন দেখবে এইখান দিয়ে কিন্তু ও কিন্তু কী হচ্ছে, এরকমভাবে বেরিয়ে যায়, তাই না? অবতল লেন্সে কী এইভাবে বেরিয়ে যায়। ক্লিয়ার হয়েছে, এখানে একটা ঠিক হলো এবং এর কী হলো, এরকম করে এই পথ দিয়ে বেরিয়ে গেলো, যে পথে আসে সেই পথ দিয়ে বেরিয়ে যায়। যদি সেটা তোমাদের ইয়ের মধ্যে দিয়ে পড়ে, ওই যে বলে প্রধান অ্যাক্সিসের মধ্যে দিয়ে পড়ে, তখন সেটা বেরিয়ে যায়। ঠিক আছে, এবং এর ফলে পয়েন্ট টু বি নোটেড, এর ফলে এই যে ঘটনাটা ঘটছে তার ফলে কি হচ্ছে, এর ফোকাস কোন দিকে উৎপন্ন হচ্ছে, বাম দিকে উৎপন্ন হয়। যেহেতু এর ফোকাস বাম দিকে উৎপন্ন হচ্ছে, সুতরাং এর ক্ষেত্রে কিন্তু ফোকাস আমরা দেখতে পাই আমাদের নেগেটিভ হয়। ঠিক আছে, সো নেগেটিভ ক্ষমতা সম্পন্ন যেটা, সেটা কিন্তু আমাদের ডেফিনেটলি একটা অবতল লেন্স। ঠিক আছে, নেগেটিভ ক্ষমতা সম্পন্ন হলে তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি অবতল লেন্স বলছি। ঠিক আছে, তার মানে এখানে বেসিক্যালি উত্তল আর অবতল এই দুটো লেন্সের কী করাতে বলেছে, যুগলবন্দি করতে বলেছে। ঠিক আছে, তো আমরা যুগলবন্দি করে দিই। এখানে তোমাদের বলেছে +8 আর বলেছে -4, তাহলে ওভারঅল আমরা কী পাচ্ছি, +4 পাচ্ছি। আর +4 মানে সেটা ডেফিনেটলি কী হবে, উত্তল লেন্স হবে। ঠিক আছে, সেটা কী হবে, উত্তল লেন্স। তার মানে এখানে অবস্থানে যেগুলো অবতল লেন্স আছে সেগুলো ফার্স্ট কাটো, সেগুলো তো অ্যান্সার হবে না, এই দুটো অ্যান্সার হবে। ঠিক আছে, এর মধ্যে এইটা অ্যান্সার বলেছে, কেন অ্যান্সার বলছে দেখে নিই। দেখো এখানে আমাদের কী বার করতে বলেছে, কী হিসেবে কাজ করে, দেখো এখানে ফোকাস বার করতে বলেছে। তো আমরা জানি যে ডায়াপ্টার সমান কি 1/f, ডায়াপ্টার সমান কি 1/f, আর ডায়াপ্টার কিন্তু মিটারে থাকে, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ এফও মিটারে থাকে। ঠিক আছে, সো ডায়াপ্টার সমান কি 1/f। ক্লিয়ার হয়েছে, আচ্ছা এবার দেখো আমাদের এখানে ডায়াপ্টার কত বেরিয়েছে, 4 ডায়াপ্টার বেরিয়েছে। ডায়াপ্টার প্লাস মাইনাস করেছি, ডায়াপ্টারই বেরোবে না, 4 ডায়াপ্টার বেরিয়েছে, সেটা ইকুয়াল টু কী হয়, 1/f। এখান থেকে আমরা কী পাচ্ছি, f ইকুয়াল টু কী পাচ্ছি, 1/4। এত এটা কী হচ্ছে, এত এটা মিটার হচ্ছে। আর আমরা জানি মিটারকে সেমিতে কনভার্ট করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, গুণ করতে হয়। এটা আমরা কী করবো, 25। তার মানে অ্যান্সার কী হবে আমাদের 25 সেমি ফোকাস দৈর্ঘ্য এমন উত্তল লেন্স হবে, কারণ আগে আমরা উত্তল লেন্স বলে দিয়েছি। দ্যাট ইজ ওয়াই দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে, টোটাল ব্যাখ্যা তোমাদের করলাম। চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা আর একটা জিনিস, এই চিত্রটা আমি তোমাদের একটু ঠিক করে দিই। ঠিক আছে, এই চিত্রটা সাইন্টিফিক আঁকা আমার উচিত, আমি তোমাদের জাস্ট বোঝাতে গিয়ে এরকমভাবে এঁকেছি, বলে দিই চিত্রটা। এই চিত্রটা এক্স্যাক্টলি এরকম হবে যে তা নয়, কারণ উত্তল লেন্স হোক আর অবতল লেন্স হোক, দুটো লেন্সই কিন্তু আমরা কী পাই, আমরা প্রতিসরণকে পাই। ঠিক আছে, সেই আলোকরশ্মি কী হবে, এর ভেতর দিয়ে ঢুকবে, ঢুকে এইভাবে বেরিয়ে যাবে। এও কী হবে, ঢুকবে, ঢুকে এইভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, এইভাবে বেরিয়ে যাবে। এও কী হবে, ঢুকবে, ঢুকে এইভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, এরকমভাবে বিভিন্ন দিকে এ ছিটকে যাবে। ঠিক আছে, এ ছিটকে যাবে, কিন্তু ছিটকে গেলেও দেখে যেন মনে হবে এই আলোকরশ্মি এরকম জায়গায় কোথাও মিট করছে। ঠিক আছে, এবং এই আলোকরশ্মি যেন এরকম জায়গায় কোথাও মিট করছে, এই যে মিড পয়েন্ট। ঠিক আছে, এই যে মিড পয়েন্ট, এই মিড পয়েন্টটাকে আমরা কী বলবো, ফোকাস বলবো। ওই জন্য লেফটের দিকে, অবতল লেন্সের ক্ষেত্রে লেফটের দিকে কিন্তু আমরা আলোকরশ্মিকে পাই, মানে ফোকাসকে পাই। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল, যদি ছবি আঁকতে হয় এইটা হচ্ছে অ্যাকচুয়াল হবে। ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, চলো নেক্সট পরেরটাতে। নেক্সট প্রশ্ন তোমাদের বলছে যে বেকিং সোডা তৈরিতে নিচের কোন যৌগগুলি প্রয়োজন। ভেরি ইজি কোশ্চেন্স, একদম বলতে পারো যে
কমন কোশ্চেন্সেরগুলোর মধ্যে একটা পড়ে, কারণ আমরা যখন অ্যাসিড বেস সল্ট করি তখন সল্টের যে পার্ট আছে এনসিইআরটিতে তাতে কিন্তু বেকিং সোডা তৈরির প্রসেস একদম দেনান দেয়ার লেখা আছে। আর আমরা এটাও জানি যে বেকিং সোডা থেকে কিন্তু বেকিং পাউডার তৈরি হয়। সেটা কীভাবে তৈরি হয়? বেকিং সোডার মধ্যে যখন আমরা হালকা করে কোনো মৃদু অ্যাসিডকে মিশিয়ে দিই তখন কী হয়, তার মধ্যে যদি জল ডালা হয় তখন এখানে একটা কেমিক্যাল রিয়াকশান হয় এবং তার ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত হয়। এবং এইটাই বেকিং পাউডারের অ্যাকচুয়ালি মেন ইউজেবল নীতি। ঠিক আছে, ইউজ করার নীতি কি, এই কারণে আমরা বেকিং পাউডারকে বেসিক্যালি ইউজ করি। বেকিং সোডা আর বেকিং পাউডার ইজ নট সেম। বেকিং সোডার সঙ্গে একটা মৃদু অ্যাসিডকে মেশালে তবে বেকিং পাউডার তৈরি হচ্ছে। ঠিক আছে, যাই হোক, এখানে আমাদের বেকিং সোডা বলেছে, অ্যান্সার দাও। হাইড্রোজেন কার্বনেট বা কী বলা হয়, তাকে বাইকার্বনেট বলা হয়। ঠিক আছে, তো সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, তো এখানে তোমাদের কি বলেছে যে কোনটা প্রস্তুত হয়। দেখো, সাধারণ লবণ লাগে, অ্যাকচুয়ালি কী কী লাগে বলে দিই। NaCl লাগে, তার সঙ্গে CO2 লাগে, তার সঙ্গে অ্যামোনিয়া লাগে। ঠিক আছে, এছাড়াও এর সঙ্গে কিন্তু জলও প্রয়োজন হয়, এমন না যে জল প্রয়োজন হবে না। উৎপন্ন হয় তোমাদের NaHCO3, এটা উৎপন্ন হয়, আর তোমাদের উৎপন্ন হয় NH4Cl উৎপন্ন, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডও কিন্তু এখানে পাওয়া যায়। ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট, পরেরটায় যাবো আমরা। নেক্সট প্রশ্ন তোমাদের বলেছে যে একটি তড়িৎবাহী রিজু পরিবাহীর এক মিনিট দাঁড়ো, রিজু মানে কি একবার আমাকে দেখতে দাও গুগল সার্চ করে। রিজু, আচ্ছা, রিজু মানে রিজু রৈখিক সম্ভবত সরল, অর্থাৎ সোজা দণ্ডের কথা বলেছে। কারণ পরিবাহী যদি সার্কুলার হয়, আমি এটা তাহলে অ্যান্সার অন্যরকম হবে। এক মিনিট। আচ্ছা, ইয়েস, রিজু শব্দের অর্থ হচ্ছে সরল, অর্থাৎ একটি সরল পরিবাহী মানে সোজা পরিবাহী। এখানে রিজু শব্দের অর্থ কি? সোজা। তো একটি সোজা পরিবাহীর কারণে চৌম্বক ক্ষেত্রের যে নির্দিষ্ট তথ্য সেগুলো বিশ্লেষণ করতে বলেছে। তো বলেছে একটি বিন্দুতে কম্পাসের কাঁটা দক্ষিণ মেরুর দিকটি হবে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। নেক্সট হচ্ছে যদি পরিবাহীতে তড়িৎ প্রবাহের দিক বিপরীতমুখী হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক বিপরীতমুখী হবে। তো বলো, অ্যান্সার দাও নিজেরা। ঠিক আছে, দারুণ প্রশ্ন এটা। তোমাদের যে স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, অর্থাৎ সোজা যে তড়িৎ পরিবাহী আছে, তার দ্বারা কীভাবে চুম্বকক্ষেত্র তৈরি হচ্ছে, এটা হচ্ছে তার ওপর বেস করে এখানে দেয়া হয়েছে। ঠিক আছে, দেখো একটা জিনিস বলে দিই, ভালো করে খেয়াল করো। ধরো এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে এই জায়গায়, মানে ধরো এখানে একটা তড়িৎ পরিবাহী আছে যার তড়িৎ ওপর দিকে পরিবাহিত হচ্ছে। কোন দিকে পরিবাহিত হচ্ছে তড়িৎ? এখানে পরিবাহিত হচ্ছে উপরের দিকে। ঠিক আছে, উপরের দিকে তড়িৎ ধরো পরিবাহিত হচ্ছে। ঠিক আছে, কোন দিকে পরিবাহিত হচ্ছে? উপরের দিকে। জাস্ট এ মিনিট। ইয়েস, এই উপরের দিকে ধরো তোমাদের তড়িৎ পরিবাহিত হচ্ছে। আমি আরেকটা টিক দিয়ে দিচ্ছি, উপরের দিকে তোমাদের তড়িৎ পরিবাহিত হচ্ছে। ঠিক আছে, এবার তোমাকে যদি বলা হয় যে এর সামনে একটা কম্পাস রাখতে, ঠিক আছে, ধরো এ হচ্ছে কম্পাসটা এরকম স্টেডি রাখা আছে, এটা হচ্ছে কম্পাস এবং কম্পাসটা এরকম স্টেডি রাখা আছে। তোমরা জানো কম্পাসের দুটো মুখ হয়, এদিকটাকে আমরা সাউথ বলি। ঠিক আছে, আমি এইভাবে লিখে দিচ্ছি। ঠিক আছে, এদিকটাকে আমি কি বলি? নর্থ বলি, আর এইটাকে আমি কি বলি? সাউথ বলি। ঠিক আছে, এইটাকে নর্থ, এইটাকে সাউথ। যদি তুমি এখানে একটা কম্পাসকে রাখো, তুমি দেখতে পাবে কম্পাসের যে নিডল আছে না, সেটা কি হচ্ছে বলো তো? সেটা কোন দিকে মেঘবে? কম্পাসের যে নিডল উপর দিকে যাচ্ছে না, উপর দিকে গেলে তুমি যখন আঙুল রাখবে এখানে, জাস্ট এ মিনিট, হ্যাঁ, একে ভালো করে বোঝাতে পারছিলাম না, এই ছবিটাকে দেখো ভালো করে। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ, এই ছবিটা আঁকতে চাইছিলাম বেসিক্যালি, যে একটা ওপর দিকে তোমাদের দেখতে পাচ্ছ তড়িৎ প্রবাহ যাচ্ছে, এই দিকটা কোন দিকে আছে? ওপর দিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহ কোন দিকে আছে? উপর দিকে আছে। ঠিক আছে, এখান দিয়ে ঢুকছে তড়িৎ, এই উপর দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। মনে রাখবে এই সমস্ত ক্ষেত্রে আমরা যদি থামটাকে, অর্থাৎ আমাদের বুড়ো আঙুলটাকে এইভাবে এখানে দেই, এইভাবে আমরা রাখি, আর আঙুলগুলোকে যদি এইভাবে কার্ল করি, অর্থাৎ বেঁকিয়ে দেই, ঘুরিয়ে দেই, তাহলে আঙুলগুলো যেদিকে ঘুরছে তোমার চৌম্বক ক্ষেত্র রেখাও সেদিক থেকে সেদিকে ঘুরবে। ঠিক আছে, এবং এক্ষেত্রে মনে রাখবে তুমি যদি এখানে একটা কম্পাসকে রাখো যার নর্থ এদিকে মুখ করছে আর সাউথ এদিকে মুখ করছে, মনে রাখবে এটা ঘুরে এদিকে বেঁকে যাবে। ঠিক আছে, নর্থ কী হবে? ঘুরে এদিকে তোমাদের বেঁকে যাবে, তখন নর্থ কী হবে? এদিকে বেঁকে যাবে। অর্থাৎ মনে রাখবে নর্থ যেদিকে বেঁকছে, ঠিক আছে, নর্থ, জাস্ট এ মিনিট, এদিক থেকে এদিকে আসছে। আচ্ছা, নর্থ এদিকে না, এদিকে বেঁকবে, উল্টো বেঁকে যাবে, খেয়াল করিনি আমি, জাস্ট এ মিনিট। নর্থ এই দিকে বেঁকে যাবে, ঠিক, এই হচ্ছে নর্থ হয়ে যাবে তখন নর্থ এদিকে হয়ে যাবে। কেন? কারণ একটা ফোর্স এখানে ইউজ হবে, এই কাঁটার গায়ে এ কী করবে? যখন এরকম করে ঘুরবে তখন এটা ফোর্স দেবে, আর ফোর্স দেওয়ার ফলে নর্থ এদিকে বেঁকে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এ কী করবে? একটা ফোর্স এর গায়ে লাগাবে, নর্থের যে মেরু আছে তার গায়ে একটা ফোর্স লাগাবে,
নর্থের মেরুর গায়ে যেই ফোর্স লাগাবে তখন কী হবে, এটা এই দিকে বেঁকে যাবে, এই থেকে এদিকে বেঁকে যাবে, ঠিক আছে, এবং এদিকে এই নর্থ এদিকে বেঁকে যাবে। কোন দিকে দেখতে হবে ভালো করে দেখো, এই দিকে বেঁকে যাবে, ঠিক আছে, ঠিক আছে, কেমন ছিল, সোজা ছিল কাঁটাটা, এইদিকে বেঁকে যাবে, ওকে। এবং এটা নর্থ বেঁকবে, নর্থ দক্ষিণ, অর্থাৎ উত্তর মেরু বাঁকে, দক্ষিণ মেরু বাঁকে না, মানে দক্ষিণ মেরু দিয়ে কিছু বোঝায় না। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে তোমাদের উত্তর হলে কারেক্ট হতো, তো এইটা এ অপশান আমাদের কেটে বেরিয়ে যাবে। মেরুর তোমাদের ম্যাগনেটের ক্ষেত্রে একটা কথা বলি, ব্যাপকভাবে স্টুডেন্টদেরকে বোঝাতে হয়। আমি যখন ম্যাগনেট অফলাইনে পড়াতাম তখন কী হতো, এরকম দণ্ড ধরে তোমাদের বোঝাতাম, ঠিক আছে, যে কি এইভাবে এইভাবে হচ্ছে। তখনকার 2015 যদি কোনো স্টুডেন্ট থাকো যারা জানো, মোরালিতে পড়াতাম আমি, ঠিক আছে। তো যাই হোক, সেটা অনেক দিন আগের কথা। আচ্ছা, নেক্সট হচ্ছে বি অপশান। দেখো বলেছে যদি পরিবাহীতে তড়িৎ প্রবাহের দিক বিপরীতমুখী হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক বিপরীতমুখী হবে। এটা একটা কারেক্ট জিনিস। যদি চুম্বক ক্ষেত্র তুমি উপর দিকে করছো তখন দেখো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, অর্থাৎ লেফট টু রাইট গেছে, ঠিক আছে। এবার যদি তুমি এটাকে ডাউনওয়ার্ড করো, তাহলে কী হবে জানো, তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ এটা কী হবে, এটা তখন এদিক থেকে এদিকে আসবে, তখন রাইট টু লেফট যাবে, ঠিক আছে। তখন এই যে রেখাগুলো এটা কী হবে, রাইট টু লেফট যাবে। তুমি যখন উল্টো করে দাও, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক চেঞ্জ করলে চৌম্বক ক্ষেত্রের দিকও কী হবে, চেঞ্জ হয়ে যাবে। বি অপশান কারেক্ট, কিন্তু এ অপশান এখানে আমরা ভুল পাচ্ছি। সো কারেক্ট অ্যান্সার হ্যাঁ, কেবলমাত্র বি এখানে দিয়েছে। বুঝতে পারলাম আমি, ক্লিয়ার হচ্ছে। চলো নেক্সট পরেরটাতে। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, নিচের কোন বিক্রিয়াটিতে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া হিসেবে মানা হয়, অর্থাৎ ডবল ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। ডবল ডিসপ্লেসমেন্টে কী হয়, আয়নের কী হয়, বিনিময় হয়, এক্সচেঞ্জ অফ আয়ন হয়। হোয়াট হ্যাপেন্স, এক্সচেঞ্জ অফ আয়ন, ঠিক আছে, এক্সচেঞ্জ অফ আয়ন হয়, ঠিক আছে। এখানে কী হয়, এক্সচেঞ্জ অফ আয়ন হয়, ঠিক আছে। তো এখানে তোমরা খেয়াল করো, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কোনটা অ্যান্সার হবে তোমাদের। এখানে এইটা অ্যান্সার হবে, দেখো HCl আছে আর KOH আছে, এবং দুটোই অ্যাকোয়াস সলিউশনে থাকে, ঠিক আছে, দুটোই এখানে অ্যাকোয়াস সলিউশনে থাকে। তখন এখানে KCl উৎপন্ন হয় আর H2O উৎপন্ন হচ্ছে। এটাই হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। কীভাবে হচ্ছে বলে দিই, দেখো Cl আছে H-এর ঘরে, ঠিক আছে, সেটা চলে যাবে কার ঘরে, K এর ঘরে চলে যাবে, দেখো KCl উৎপন্ন হয়েছে। আর OH আছে কার ঘরে, K এর ঘরে, সেটা চলে যাবে কার সাথে, সেটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ দেখো H2O তৈরি হবে। দেখো H2কে যদি ভাঙি, O আর দেখো OH আছে, ঠিক আছে। জাস্ট মিনিট, একটু ভুল হলো। আমি বলতে চাইছি এই যে OH, সেটা H-এর জায়গায় চলে যাবে, তার মানে H আছে তার সঙ্গে OH আছে, ঠিক আছে, তার মানে দুটো H, এই যে H2 আর O একটা, তো H2O। এইভাবে তোমাদের H আর OH মিলে H2O তৈরি হচ্ছে, ক্লিয়ার। এই জায়গায় আমাদের কিন্তু হচ্ছে, মনে রাখবে এই বিক্রিয়াটাতে কিন্তু কোনো অধক্ষেপণ তৈরি হবে না। নর্মালি আমরা জানি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া অধক্ষেপণ তৈরি হয়, বাট অধক্ষেপণ নেই এক্ষেত্রে, এই ধরনের বিক্রিয়া অধক্ষেপণ তৈরি হয় না যখন তোমাদের অ্যাসিড আর বেজের বিক্রিয়া হচ্ছে। মনে রাখবে HCl এর সঙ্গে যেমন KOH এর বিক্রিয়া হয়েছে, তেমন HCl এর সঙ্গে NaOH এরও বিক্রিয়া হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু NaCl উৎপন্ন হবে আর এদিকে তোমাদের H2O উৎপন্ন হবে, ঠিক আছে। এটাও একটা খুব র্যান্ডাম হ্যাপেন্স বিক্রিয়া এবং মারাত্মকভাবে দেওয়া হয় পরীক্ষার সময়। বাকিগুলো কেন নয় সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলে দিই, বাকিগুলো কেন নয়, ঠিক আছে। কারণ ইদানিং আমি প্রচুর স্টুডেন্ট পাচ্ছি যারা সদ্য রেলওয়ে গ্রুপটি তে যোগদান করছে এবং আমার কোর্স নিচ্ছে, তো তাদেরকে তাই বলবো, তাদের ক্ষেত্রে তো বুঝিয়ে দেওয়াটা জরুরি, ঠিক আছে। এখানে খেয়াল করো, একটা জিনিস ভাঙছে, ভেঙে দেখো দুটো জিনিস উৎপন্ন হচ্ছে। অ্যাকচুয়ালি একটা জিনিস ভেঙে যদি দুটো বা তার বেশি জিনিস উৎপন্ন হয় তখন তাকে, সেই বিক্রিয়াটাকে আমরা কি বলি, আমরা বলি বিয়োজন বিক্রিয়া। এটা হচ্ছে ডিকম্পোজিশন বা বিয়োজন বিক্রিয়া। এখানে দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ দুটো জিনিস থেকে একটা জিনিস উৎপন্ন হচ্ছে, এবং খেয়াল করা একটা জিনিস, এখানে একটা জিনিস পড়ে আছে। এরকম যখন একটা সেপারেট জিনিস আলাদা হয়ে পড়ে থাকবে আর সেটা যদি বেসিক্যালি কোনো ধাতু হয়, তখন আমরা এই বিক্রিয়াটাকে বলি প্রতিস্থাপন বিক্রিয়া। ওপরেরটা ছিল দ্বি প্রতিস্থাপন, এটা হচ্ছে নর্মাল প্রতিস্থাপন। এক্ষেত্রে কী হয়, একজনের ঘর আরেকজন দখল করে নেয়। দেখো Cl2 মানে Cl3 বেসিক্যালি মানে ক্লোরাইড, এখানে Clকে ধরো, Cl এর ঘরে কে ছিল, Fe ছিল, Zn দেখো Cl এর ঘরে চলে গেছে, দেখো, ঠিক আছে। আর Feকে কী করেছে, একা বেটা বার করে দিয়েছে। এটাই হয়, Zn অ্যাকচুয়ালি কী হয়, Feর তুলনায় বেশি রিয়াক্টিভ, Zn Feর তুলনায় বেশি রিয়াক্টিভ, অর্থাৎ বেশি বিক্রিয়াশীল। ফলে Zn Feকে তার ঘর থেকে বার করে দিতে পারে। যে শক্তিশালী, আমাদের সমাজে কী হচ্ছে এখন, যে জোরজাল মুলুকতার ব্যাপারটা এখানেও এরকম, জোরজাল মুলুকতার, Zn-এর জোর বেশি, ও Feকে ঘর থেকে বের করে দিচ্ছে, ঠিক আছে। এটা দেখো, এটা হচ্ছে কি, যখন দুটো জিনিস মিলে
একটা জিনিস তৈরি হয়, ঠিক আছে? এখানে দুটো হতে পারে, তিনটেও হতে পারে, মেজরলি আমরা দুটোকেই দেখি। যখন দুটো জিনিস মিলে একটা জিনিস তৈরি হয় তখন তাকে আমরা বলি সংযোজন বিক্রিয়া, ঠিক আছে? কম্বিনেশন রিয়াকশান, এটাকে আমরা কি বলি? আমরা বলি কম্বিনেশন। ডোন্ট মাইন্ড মাই হ্যান্ড রাইটিং, ওকে? এটাকে আমরা বলি সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশান, ঠিক আছে? চলো নেক্সট পরেরটাতে। সিরিয়াসলি বলছি, এই প্রশ্নটা রিয়েলি খুব ভালো প্রশ্ন, ঠিক আছে? যার কনসেপ্ট ক্লিয়ার নেই সেই প্রশ্নের উত্তর করতে গেলে কাঁপবে। এটা গেল। 2 নম্বর কথা সেটা হচ্ছে যে তোমাদের যে পেড কোর্স চলছে তার টোটাল যা লিঙ্ক আছে, যেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, যেখানে তোমরা জিজ্ঞাসা করতে পারো প্রশ্ন, হোয়াটসঅ্যাপে দয়া করে SMS করো, কল প্লিজ করো না, কারণ এত বেশি ক্লাসের চাপ রয়েছে আর এত বেশি কোয়ারি আসছে, সেগুলো উত্তর দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে। বাট তোমরা ডেফিনেটলি করবে, কিন্তু ঘটনা হচ্ছে সেটা হচ্ছে কল না করে একটু SMS করো দয়া করে, ঠিক আছে? এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে ধরনের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোকে তোমরা অ্যাভেল করতে গেলে তোমাদের NCERT ডিপে পড়তে হবে। NCERTতে এই কনসেপ্টটা এক্স্যাক্টলি যে গিভেন আছে তা নয়, ইভেন স্কিপই করেছে NCERT, বাট রেল প্রশ্ন দিয়েছে, কারণ রেল জানে কোনটা চ্যাপ্টার যখন তুমি পড়ছো তখন তার থেকে কিছু কনসেপ্ট বিল্ড আপ হয় আর তার উপর প্রশ্ন দেওয়া যায়। আমি একটু আগেও সেটা বলেছি যে NCERT অনেক লাইন তো লিখে দিয়েছে, তার ব্যাখ্যা করেনি। সেই ব্যাখ্যাটা জানাটা কিন্তু খুব জরুরি, কারণ এই টাইপের প্রশ্ন যখন আসবে তখন তোমাদের গন্ডগোলে পড়ে যেতে হবে, ঠিক আছে? আমি এখানে আলোচনা করে দিচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই। দেখো এখানে কি বলেছে, অ্যান্সার দেখে নাও ফার্স্টে। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। এখন এখানে দেখো একটা প্রিজম যদি থাকে না, ধরো এখানে একটা প্রিজম আছে, এ হচ্ছে তোমাদের প্রিজমের ইরেক্টিং রিফ্র্যাকশন পার্টটা তোমাদের ঢুকিয়েছে, ঠিক আছে? প্রিজমের যে ইরেক্টিং রিফ্র্যাকশন এই পার্টটা রিসেন্ট ঢুকিয়েছে, মানে একদম রিসেন্ট ঢুকিয়েছে। এবং এখানে তোমাকে তিনটে, এখানে জাস্ট মিনিট, যে তিনটে বলেছে সেই তিনটেই নেই। এক তো তোমাকে নিতে বলেছে এখানে হলুদ নিতে বলেছে, একটু মোটা করে দিচ্ছি, ঠিক আছে? তোমাকে কী কী নিতে বলেছে? বেগুনি নিতে বলেছে, আচ্ছা হলুদ নিতে বলেছে, তাই তো? VIBGYOR, তাহলে VIBGYOR, তার মানে ভি সবার নিচে যাবে, ভি, তারপর তোমাদের GY, তার মানে গ্রিন থাকবে, তারপর ইয়েলো থাকবে, ইয়েলো ওপরেই থাকবে। সো ইয়েলো এখান দিয়ে যাবে, যাওয়ার পর এই ব্যাক করে এখান দিয়ে এরম করে বেরিয়ে আসবে, ঠিক আছে? এটা গেল ইয়েলো। নেক্সট হচ্ছে তোমাদের কি বলেছে? সবুজ বলেছে না? তো সবুজ নেই আমরা, সবুজ তোমাদের যাবে, ঠিক আছে? ধরো একইতে ফেলছি আমরা, এবং এই যাবে এবং এই ব্যাক করবে, ঠিক আছে? এরপর তোমাদের হবে হচ্ছে ভায়োলেট, দ্যাট মিন্স বেগুনি। বেগুনি তোমাদের এখানে পড়লো, পড়ে আরও বেঁকে আরও বেঁকে যাবে। তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমরা যত ডিপ রং ইউজ করছি তত বেঁকে যাচ্ছে, তার মানে কিন্তু এমন নয় যে ডিপ রং ইউজ করলে বেঁকে যাবে। কারণ তুমি যদি রেডকে এখানে ইউজ করো, আমি রেডকে ইউজ করে দেখাচ্ছি, যদি রেডকে ইউজ করো দেখবে রেড সব থেকে কম বাঁকে, ঠিক আছে? রেড কী হবে? সব থেকে কম বাঁকবে। রেড প্রায় ফ্ল্যাটই যায়, রেড একটু কম বাঁকে, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি বিচ্ছুরণ। এইটা টোটাল পার্টটা আমি করেছি, এটাকে আমরা কি বলি? বিচ্ছুরণ বলি। দেখো এখানে তোমাদের কি কি বলেছে আগে ভালো করে বোঝো। বলেছে যে প্রতিসারাঙ্ক গিভেন আছে, ঠিক আছে? কার গিভেন আছে? বর্ণের উপাংশের প্রতিসারাঙ্ক গিভেন আছে, মানে এইটার বর্ণের উপাংশের গিভেন আছে, এইটার গিভেন। রেড যেহেতু নিয়ে আমি নিচ্ছি না, তোমাদের আছে হচ্ছে ইয়েলোর আছে হচ্ছে, এটা হচ্ছে মিউ মানে হচ্ছে প্রতিসারাঙ্কের যে হয়, তোমাদের যে চিহ্ন হয় সেটা হচ্ছে মিউ দিয়ে প্রকাশ করা হয়, মানে ইয়েলোর প্রতিসারাঙ্ক হচ্ছে MUY, ইয়েলো মানে ওয়াই, ঠিক আছে? আর ভায়োলেট যেটা তার করেছে তোমাদের UV, আর গ্রিন যেটা তার করেছে তোমাদের UG। অ্যাকচুয়ালি এটা মিউ, নট ইউ, আমি তোমাদের স্বার্থে বলছি, এটা অ্যাকচুয়ালি মিউ, এটা গ্রিক অক্ষর মিউ বলা হয় একে, ঠিক আছে? মিউ বিড়ালের ডাক। তো যাই হোক, এটা হচ্ছে মিউ। তো আমরা কীভাবে এটাকে সাজাবো? দেখতে পাচ্ছ এই যে প্রতিসারাঙ্ক কাকে বলা হয়? প্রতিসারাঙ্ক বেসিক্যালি কোন রশ্মি কতটা বেঁকছে, সেই বেঁকার ব্যাপারটা কি, কতটা বেঁকছে, কোন অ্যাঙ্গেলে কতটা বেঁকছে, সেটাকে আমরা বলি প্রতিসারাঙ্ক। তাহলে সব থেকে বেশি বেঁকেছে কে? ভায়োলেট। তো ভায়োলেটের প্রতিসারাঙ্ক সব থেকে বড় হবে। তারপর বেঁকেছে কে? গ্রিন। সো গ্রিনের প্রতিসারাঙ্ক তার পরে হবে। তারপর বেঁকেছে কে? ইয়েলো। তো ইয়েলোর প্রতিসারাঙ্ক তার পরে হবে। সব থেকে কম বাঁকে যে সে হচ্ছে তোমাদের রেড। তো রেড যদি থাকতো, রেডের প্রতিসারাঙ্ক সব থেকে লাস্টে হতো। এখানে আরও অনেক আছে, আমরা জানি VIBGYOR হয়, তো ডেফিনেটলি এখানে জাস্ট এ মিনিট, VIBGYOR এতগুলো থাকে। ভিতে ভায়োলেট, আইতে ইন্ডিগো, বিতে ব্লু, জিতে গ্রিন, ওয়াইতে ইয়েলো, ওতে অরেঞ্জ অ্যান্ড রেডে রেড, ঠিক আছে? এই টোটাল এতগুলো থাকে। এবং
আমরা 7টাকে এই অ্যাঙ্গেলে সাজাতে পারি। আমি তোমাদের পেডেও করেছিলাম, তখনও বলেছিলাম যে প্রতিসারাঙ্ক হয় কতটা কোনটা বেঁকছে তার উপর। তাহলে কারেক্ট আনসার এইটাই হবে, দেখো তাই দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে সিলিকন যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট যৌগগুলি তৈরি করে সেগুলো কী টাইপের হয়। তো মনে রাখবে, সিলিকন যখন যৌগ তৈরি করে হাইড্রোজেনের সাথে তখন 7-8টাই যুক্ত হতে পারে, তার বেশি যুক্ত হতে পারে না, এবং এগুলো কিন্তু প্রচণ্ড বিক্রিয়াশীল বা রিঅ্যাক্টিভ হয়। তো কারেক্ট অ্যান্সার তোমাদের কী হবে, অত্যাধিক বিক্রিয়াশীল বা রিঅ্যাক্টিভ হয়। সিলিকনের ক্ষেত্রে মনে রাখবে মাত্র 7-8টাই যুক্ত হতে পারে, তার বেশি অ্যাড আপ হয় না। কার্বনের মতো আনলিমিটেড অ্যাড হতে পারে না সিলিকনের ক্ষেত্রে। কিন্তু সিলিকনের যে জৈব যৌগ সেটা কিন্তু কী হয়, তোমাদের অতি বিক্রিয়াশীল হয়, যার ফলে মুক্ত অবস্থাতেও থাকতে পারে না, ফ্রি স্টেটে এরা থাকতে পারে না। কার্বনের ক্ষেত্রে আমরা ফ্রি স্টেট পাই, যেমন মিথেন, ইথেন ইত্যাদিগুলোকে আমরা ফ্রি স্টেটে পেতে পারি, কিন্তু এরা এত বেশি বিক্রিয়াশীল হয় যে এদেরকে ফ্রি স্টেটে আমরা পেতেই পারি না। ঠিক আছে, অতি বিক্রিয়াশীল হয়। চলো নেক্সট পরেরটাতে। এখানে কী হচ্ছে, মধ্যচ্ছদা তোমাদের সমতল হচ্ছে। ঠিক আছে, এই অংশে দেখো দুটো যে ছবি দেওয়া রয়েছে সেই ছবিগুলোর মধ্যে পার্থক্যটা দেখো। এখানে পাঁজরটা দেখতে পাচ্ছ ছোট হয়ে আছে। পাঁজর ছোট মানে পাঁজর কাকে চাপ মারছে, ফুসফুসকে চাপ মারছে। ছোট মানে কি, ফুসফুসকে চাপ মারছে, ফুসফুসের ভলিউম কমিয়ে দিচ্ছে, তার ফলে এয়ার দেখো বেরিয়ে যাচ্ছে। এটা কখন হয়, যখন মধ্যচ্ছদা ওপর দিকে ঠেলে দেয়, পাঁজরকে যখন ওপর দিকে ঠেলে দেয়। ঠিক আছে, তুমি যখন শ্বাস ছাড়ো জোরে তখন দেখবে পেটটা ঢুকে যায়, তার মানে কি এখানে মধ্যচ্ছদা কী হয়, ভেতর দিকে ঢুকে যায়। ক্লিয়ার হয়েছে। আর এই জায়গায় মধ্যচ্ছদা কী হয়, মানে ডায়াফ্রাম কী হয়, সমতল হয়ে যায়, যার ফলে পাঁজর প্রসারিত হয়, ফলে ভলিউম বাড়ে, যার ফলে এয়ার ভেতরে ঢোকে। এই হচ্ছে তোমাদের পুরো মেকানিজম। এটা তোমাদের এনসিইআরটি তো গিভেন আছে, চলো দেখে নেবো কী লেখা আছে। এনসিইআরটিতে লেখা আছে যে এই অংশটায় দেখো, আমরা যখন শ্বাসবায়ু গ্রহণ করি তখন আমাদের পাঁজরগুলো উত্তোলিত হয়, মানে বড় হয়ে যায়, এবং মধ্যচ্ছদাটি চ্যাপটা সমতল হয়ে যায়। এর ফলে বক্ষ গহ্বরটা অপেক্ষাকৃত বড় হয়। এই কারণে ফুসফুস বায়ুকে টেনে নেয় এবং এই বায়ু প্রসারিত বায়ুথলিগুলোকে আবার কী করে, আবার পূর্ণ করে। এই পার্টটা পড়ে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, চলো পরেরটাতে। নেক্সট প্রশ্ন তোমাদের বলেছে যে মিথেন এবং ক্লোরিন গ্যাস থেকে মিথাইল ক্লোরাইড সৃষ্টির যে বিক্রিয়া সেটা কোন ধরনের বিক্রিয়া। দেখো, যখনই তুমি মিথেন এবং ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটাবে তখন সেটা বেসিক্যালি প্রতিস্থাপন বিক্রিয়া হয়। এবার তোমরা কেমিস্ট্রিতে প্রতিস্থাপন বিক্রিয়া দু জায়গায় পড়ো। তোমাদের কেমিক্যাল রিয়াকশানের প্রতিস্থাপন বিক্রিয়ার কথা মাথায় থাকে, কিন্তু জৈব রসায়নের যে প্রতিস্থাপন বিক্রিয়া আছে তার কথা মাথায় তোমাদের থাকে না। এটা হচ্ছে জৈব রসায়নের প্রতিস্থাপন বিক্রিয়া। দেখে নেওয়া যাক অ্যান্সার কী বলছে। হ্যাঁ, প্রতিস্থাপন বিক্রিয়া, এইটার ইংরাজি হচ্ছে তোমাদের সাবস্টিটিউশন রিয়াকশান। এটার ইংরাজি কি, সাবস্টিটিউশন রিয়াকশান। ঠিক আছে, আর তোমরা নর্মালি কেমিক্যাল রিয়াকশানে যেটা পড়ো ওটা কিন্তু ডিসপ্লেসমেন্ট রিয়াকশান হয়। ডিসপ্লেসমেন্ট দুটো একটু আলাদা, এই জন্য ইংলিশ টার্ম মনে রাখাটা জরুরি হয়। ঠিক আছে, এই জন্য এটা কিন্তু ডিসপ্লেসমেন্ট নয়, এটা সাবস্টিটিউশন রিয়াকশান। এখানে কি হয়, মিথেন হচ্ছে CH4, এবং তার সঙ্গে যখন ক্লোরিনের বিক্রিয়া ঘটে তখন কী হয়, এর থেকে একটা করে হাইড্রোজেন আস্তে আস্তে বেরিয়ে যায় এবং তার জায়গায় একটা করে ক্লোরিন অ্যাড হয়। যেমন একটা হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তাহলে এটা হয়ে যাবে CH3। দেখো, চারটে ছিল, একটা বেরিয়ে গেল এবং তার জায়গায় একটা ক্লোরিন অ্যাড হয়ে গেল, তাহলে এটা কী হয়ে গেল, CH3Cl। ঠিক আছে, এটা কী হলো, CH3Cl। যদি এখানে দুটো তোমাদের ক্লোরিন অ্যাড হয় আর দুটো হাইড্রোজেন ধরো এখান থেকে বেরিয়ে গেল, কটা হাইড্রোজেন বেরোচ্ছে, দুটো হাইড্রোজেন বেরোচ্ছে, তাহলে তখন এখানে থেকে গেল কটা, দুটো, আর ক্লোরিন কটা থাকলো, ক্লোরিনও তাহলে কিন্তু তোমাদের এখানে দুটো চলে আসবে। ঠিক আছে, ক্লোরিন কটা চলে আসবে, দুটো চলে আসবে। এরকম ধরনের বিক্রিয়া হয়, এই বিক্রিয়াটাকে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দ্বারা মানে প্রতিস্থাপিত হচ্ছে, দুটো হাইড্রোজেন হলে দুটো ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, তিনটে হাইড্রোজেন হলে তিনটে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। সর্বোচ্চ এখানে টোটাল হাইড্রোজেনটাই বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, এবং পুরো ক্লোরিন এখানে অ্যাড হতে পারে, CaCl4। ঠিক আছে, একে বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন আর ক্লোরিন কটা, চারটে থাকলে টেট্রা বলি, ওই জন্য কার্বন টেট্রাক্লোরাইড হয়ে যায় তখন। ঠিক আছে, এটা হচ্ছে কি, ক্লোরিনের সাথে তোমাদের মিথেনের বিক্রিয়া যখন চারটে হাইড্রোজেনই ফুল বেরিয়ে যাচ্ছে তখন পড়ে থাকছে অনলি মিথেনের যে কার্বন সেটা পড়ে থাকছে। জাস্ট এ মিনিট, তখন কি পড়ে থাকছে, তখন মিথেনের যে কার্বন, অনলি মিথেনের যে কার্বন সেই কার্বনটা পড়ে থাকে, আর ক্লোরিন তার সঙ্গে চারটে অ্যাড হয়ে যায়। ঠিক আছে, এইভাবে বিক্রিয়াটা হয়, একে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়ায় জৈব রসায়নের সাবস্টিটিউশন রিয়াকশন তোমরা পড়তে পারবে। ঠিক আছে, আমি তোমাদের পেডেও পড়িয়েছি। চলো নেক্সট পরেরটাতে।
নেক্সট আমাদের পরের প্রশ্ন বলছে যে পাইরুভেট মানবদেহে কোথায় স্বগত শোষণের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং খুব কমন কোশ্চেন্স, তোমাদের এনসিইআরটিতে একটা গ্রাফ টাইপের দেওয়া আছে টিক দিয়ে সে তার উপর বেস করে প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের রেলে এসছে। ওই চারটাকে খুব ভালো করে পড়ে এরকম চারটা দেখিয়েও দেবো তোমাদের। অ্যান্সার কী হবে তোমাদের মাইটোকন্ড্রিয়া অ্যান্সার হবে, দেখে নাও অ্যান্সার। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। দেখো বেসিক্যালি কী হয়, এই যে পাইরুভেট তিনভাবে ভাঙতে পারে। পাইরুভেট যখন মাইটোকন্ড্রিয়ার সংস্পর্শে এসে ভাঙে তখন পাইরুভেট থেকে বেসিক্যালি এখানে অক্সিজেনের সংস্পর্শে ভাঙে, ওই জন্য একে স্ববাত বলা হয়েছে। অক্সিজেনের উপস্থিতিতে ভাঙছে, এটা অক্সিজেনের উপস্থিতিতে ভাঙছে, ঠিক আছে। তখন একে কী বলা হয়, তখন একে বলা হয় স্ববাত শ্বসন। এবং এক্ষেত্রে যে দুটো জিনিস উৎপন্ন হয়, একটা হচ্ছে তোমাদের CO2 উৎপন্ন হয়, আর দুই হচ্ছে তোমাদের H2O উৎপন্ন হয়, অর্থাৎ জল উৎপন্ন হয়, ঠিক আছে। এই দুটো জিনিসই উৎপন্ন হয় এই প্রক্রিয়াতে, ক্লিয়ার। এবং এখানে অক্সিজেন উপস্থিত থাকছে। আর যখন পেশিতে অক্সিজেনের অনুপস্থিতিতে ভাঙে তখন সেখানে কিন্তু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। আর ইস্টও কিন্তু পাইরুভেটকে ভাঙতে পারে, তখন সেখানে অ্যালকোহল প্রস্তুত হয়, ঠিক আছে। চলো এই পুরো তিনটে পার্ট আমরা একটু এনসিইআরটি কী বলছে দেখে নেবো। দেখো এনসিইআরটিতে এই যে তোমাদের একটা গ্রাফ করে দেওয়া আছে, এই গ্রাফটা ব্যাপক ইম্পর্টেন্ট, ব্যাপকভাবে প্রশ্নের থেকে আসে। গ্লুকোজ থেকে কি হয়, সাইটোপ্লাজমে পাইরুভেট তৈরি হয়, এটা পয়েন্ট টু বি নোটেড। গ্লুকোজ থেকে সাইটোপ্লাজমে তৈরি হচ্ছে কি পাইরুভেট, ঠিক আছে। মানে পাইরুভিক অ্যাসিড বেসিক্যালি এটা একটা 3 কার্বনযুক্ত মৌল এবং তার সঙ্গে এটিপি উৎপাদিত হয় এবং এটিপিকে এখানে শক্তি বলা হচ্ছে, ঠিক আছে। এবং এই পাইরুভেট অক্সিজেনের অনুপস্থিতিতে যখন ভাঙছে তখন ইস্ট নামক যে স্যাকারোমাইসিস আছে, অর্থাৎ যে তোমাদের ছত্রাক আছে, সে ভাঙে। সে কী করে, একে অ্যালকোহল তৈরি করে, ইথানল একটা টাইপের অ্যালকোহল, ঠিক আছে। সে কী করে, সে অ্যালকোহল প্রস্তুত করে, ঠিক আছে। এবং তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন এবং শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। এটা গেল। নেক্সট হচ্ছে যদি অক্সিজেনের অভাবে আমাদের, এটা অক্সিজেনের অনুপস্থিতি মানে ইস্ট অক্সিজেনের অনুপস্থিতি এই কাজটা করতে পারে, এটাতে অসুবিধা কিছু নেই। কিন্তু যেখানে অক্সিজেন প্রয়োজন, যখন সেখানে অক্সিজেন না থাকে তখন সেখানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এটা 2 অণু কার্বন ছিল, এটা 3 অণু কার্বন এবং তার সঙ্গে শক্তি উৎপন্ন হয়। এই শক্তির পরিমাণ খুবই কম হয়, কম শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। আর সবথেকে বেশি শক্তি আমরা এইখানে পাই, এখানে আমরা বেশি শক্তি পাই, মাচ এনার্জি, ঠিক এখানে আমরা কি পাই, মাচ এনার্জিকে পাই, বেশি এনার্জিকে পাই। যখন অক্সিজেনের উপস্থিতিতে এই পাইরুভেট ভাঙে তখন সেটা কার্বন ডাইঅক্সাইড, জল আর শক্তি উৎপন্ন করে। এই চারটাকে ভালো করে মুখস্থ রেখে এই চারটা দিয়ে ব্যাপকভাবে প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপারটা আমি তোমাদের পড়ালাম। আর কয়েকজন আমাকে অনেক ডাউট দিয়েছো, সেই ডাউটগুলো আমি ভেবেছি শর্ট ভিডিও বানাবো, বানিয়ে তোমাদের হেল্প করে সমাধান করে দেবো, ঠিক আছে। আর কিছু ডাউট খুব পছন্দ হয়েছে আমার, তার উপর বেস করে ওর ওপর বেস করে আরও কী কী প্রশ্ন হয় সেটা আমি পেড ভার্সনেও রাখবো। তো তোমরা যারা পেড ক্লাস নিতে চাইছো তাদের জন্য আমি আরেকবার জাস্ট রিপিট করিয়ে দিই, সেটা হচ্ছে 8670838797। এই নাম্বারে তোমরা আমাকে একবার হোয়াটসঅ্যাপ করবে, আমাদের অ্যাডমিন আছেন তিনি তোমাকে যোগাযোগ করে নেবেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে তোমরা ফার্স্ট যে কমেন্ট আছে সেই কমেন্টে গেলে তোমার অ্যাপের লিঙ্ক পাবে, কুপন কোড পাবে, কী ছাড় রয়েছে সেটাও জানতে পারবে। তো প্রথম যে কমেন্ট আছে সেটাকে একবার খেয়াল করো। ওকে, থ্যাংক ইউ।